মেয়ে হওয়াটা একটা সাধনা না, প্রত্যেকটা পুরুষ কিন্তু যোনি নিয়ে জন্মেছে। এই রাক্ষসীরা ট্রান্সজেন্ডারদের খেয়ে নেয়। এই আজকে আমি যুদ্ধ করতে গিয়ে তো শহীদ হয়ে যাচ্ছি ক্রমশ। আগে লেখাপড়া শেখো, পুরস্কার সেটা হবে যতদিন আমি দেখবো যে আমার মতো মানুষরা মাথা তুলে দাঁড়িয়েছে, সেটাই আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার। আমার পাশে কেউ বসতো না, আমার সাথে কেউ খাবার শেয়ার করতো না। আমি জানতাম না যে আমার লিঙ্গ পরিচয়ের সাথে চাকরির কি সম্পর্ক। বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো। বিষ্ণুর মতো পুরুষ দেহে মোহিনী রূপের সাজ, ঈশ্বর আমায় সৃষ্টি করে বললেন তুই নিজের মতো বাঁচ। পুরাণের পাতায় মোহিনী, শিখণ্ডী কিংবা বৃহন্নলার কথা নতুন বিষয় নয়, তবে বাস্তবের রূপান্তরকামী মানুষের জীবন, তাদের স্বীকৃতি, সম্মান এবং নিজেদের পরিচয়ে বেঁচে থাকার এক দীর্ঘ সংগ্রাম। সময় পাল্টেছে, সমাজও বেশ কিছুটা বদলেছে, তবে সেই পরিবর্তনের প্রকৃত চিত্র কতটা আশাব্যঞ্জক তারই এক দীর্ঘ ইতিহাস বহন করে চলেছেন ভারতের প্রথম রূপান্তরিত নারী ডক্টর মানবী বন্দ্যোপাধ্যায়। জীবনের 7টা বসন্ত পেরিয়ে তার জীবন যেন সেই সমাজেরই প্রতিচ্ছবি। অরণ্য শহরে আড্ডার আজকের পর্বে আমরা কথা বলবো বিশিষ্ট শিক্ষাবিদ এবং সমাজসেবী ডক্টর মানবী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। জানবো তার স্বপ্ন এবং এইভাবে বেঁচে থাকার লড়াইয়ে দীর্ঘ ইতিহাসের কথা। নমস্কার, শুরু করছি অরণ্য শহরে আড্ডায় আজকের পর্ব। আমার সঙ্গে এই পর্বে আজকে যাকে আমরা পেয়েছি তিনি হলেন ডক্টর মানবী বন্দ্যোপাধ্যায়। আপনাকে স্বাগত জানাই টিম শহর ঝাড়গ্রামের পক্ষ থেকে। আমাদের অনেক সৌভাগ্য আজকের পর্বে আপনাকে পাশে পেয়েছি। আমারও সৌভাগ্য তোমরা আমাকে ডেকেছো, কেন আমি ঝাড়গ্রামে আসার জন্য অছিলা খুঁজি কিভাবে ঝাড়গ্রাম যাওয়া যায়। এই একদিকে একটা হয়ে গেল ঝাড়গ্রাম ঘোরাটা। আমাদের কাছে ওই প্রাপ্তি। এবার একটু কথায় আসি। বলো। আপনি একটা সময় এখানেই মানিকপাড়া কলেজে অধ্যাপনা করেছেন এবং আপনার জীবনের সবচেয়ে টার্নিং পয়েন্ট যেটা ছিল সেটাও এই অরণ্য শহর সেই টার্নিং পয়েন্টের সাক্ষী ছিল। কোথাও কি অরণ্য শহরের এই আবহাওয়া বা পরিবেশ সেটা আপনার এই পরিবর্তন বা রূপান্তরের ক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করেছিল, নাকি তিক্ত অভিজ্ঞতার ভাগটাই বেশি ছিল? তুমি যেটাকে অরণ্য শহর বলছো, আমি সেটাকে বলি অরণ্য সুন্দরী। আর তিক্ততা, দেখো আমরা ভাত খাওয়ার আগে তো উচ্ছে খাই, সুতরাং তিক্ততা না থাকলে কিন্তু তোমার স্বাদ গ্রন্থিগুলো খুলবে না। জীবনে স্বাদ গ্রন্থিগুলো যখন খোলে তার জন্য তিক্ততার একটা প্রয়োজন আছে। মধুও খুব বেশি হলে দেখবে তিক্ত হয়ে যায়। মধু তুমি বেশি খাও তেতো লাগবে, মিষ্টি কিন্তু আলটিমেটাম ওর যেটা জায়গা সেটা হচ্ছে তেতো। তো সুতরাং ঝাড়গ্রাম তো আমার কাছে ভালো মন্দ সব নিয়ে ঝাড়গ্রাম। আর এই যে অরণ্য সুন্দরী আজকে যে জায়গায় গেছে সেখানে তো লেন্স কার্ট দেখছি, তারপরে আরো অনেক অনেক দোকান দেখছি যারা এখানে, মানে আমি এসে মনে হচ্ছে শহর কলকাতায় এসে পড়েছি, কিন্তু আমাদের সময় সেটা ছিল না। আমি তার থেকে 30 বছর আগে ঝাড়গ্রামের এই অরণ্য সুন্দরীর জায়গায় ছিলাম, তখন এত মানুষই ছিল না, খালি গাছ আর গাছ ছিল। এখন তো কত মানুষ হয়েছে, ভালো হয়েছে, মানুষ তো হবেই। তবে যেহেতু আমি শহর কলকাতার দিক থেকে, আমি যাদবপুরে পড়াশোনা করে এখানে এসেছিলাম, তা আমাকে তখন তো সকলেই আহা করেছিল যে আহারে তুমি যৌবনে তোমার নির্বাসন হলো, বনবাস হলো আর কি। হ্যাঁ, তখন তাই মনে হতো যে, কিন্তু আমি যেহেতু রবীন্দ্রনাথ পড়েছি, তা আমার আকাশের দিকে তাকিয়ে মনে হতো ঢালো ঢালো শশধর, ঢালো ঢালো যোছনা, তা হৃদয় মন পুলকে ভরি, প্রমোদে ভরিয়া দিও। প্রমোদটাও এসেছিল আমার কাছে। আয়তবে সহচরী, ওই গানটার কথা আমি বলছিলাম। তা সেই জন্য আমার মনে হয়েছিল ওই ঘাসে ঘাসে পা ফেলেছি চলার পথে যেতে, ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে, এই সমস্ত কথাগুলো আমাকে ভরিয়ে রাখতো। আর অসাধারণ একটা সুন্দর নাকি আমায় দেখতে ছিল, লোকে বলতো। আমার খুব মনে আছে, একদম ওই এন্ড্রু স্কুলের পাশের রাস্তাটা দিয়ে আমি একদিন যাচ্ছি ভেতর দিকে, তা আমি বুঝিনি যে আমাকেই বলা হচ্ছে, দেখো মুখটা মা দুর্গার মতো। তখন আমি মা দুর্গা হয়ে উঠিনি আর কি, তখন অসুরও ছিলাম না, কিন্তু সুরে ছিলাম। তখন কিন্তু দুজন মহিলা ওরা জানলা দিয়ে কথা বলছে। ঝাড়গ্রামের মহিলারা খুব একটা রাস্তায় তখন বেরোতো না, পর্দানসীনতা তো তখনও ছিল। তো দেখেছো এখন পুরো মা দুর্গা। তা আমাকে দেখে মহিলাদের, মানে অন্তঃপুরচারিণী মহিলা, তারা আমাকে বাইরে থেকে দেখছে, দেখে বলছেন মা দুর্গা। এই কিছু কিছু কথা আছে যেগুলো, দেখো খারাপ কথা অনেক শুনেছি,
কিন্তু খারাপ কথাগুলোকে, এই কাঁঠাল যখন খাচ্ছি, যে কাঁঠাল উঠেছে এখন, ভূতিগুলোকে বাদ দিয়ে তো কোয়াগুলোকে খাই না। জীবনটাও সেই করতে হয় যে তুই কোয়াগুলোকে দেখো, ভূতিগুলোকে বাদ দাও, না তো অনুভূতিটা নষ্ট করে দেবে কাঁঠালের ভূতি। সেই কারণে ঝাড়গ্রাম আমার কাছে, আমি তো হয়তো তোমার কাছে আমি একটা আমার দিক থেকে একটা আবেদন রাখবো যে তুমি ঝাড়গ্রামে একটা এই ট্রান্সজেন্ডার মানুষদের অভয়ারণ্য করে তোলো। কারণ ট্রান্সজেন্ডার মানুষদের জন্য অনেক শেল্টার আছে, কিন্তু সেই শেল্টার মানে আমার সেই শেল্টারগুলোকে মনে হয়েছে, যেমন মনে করো মেয়েদের জন্য অনেক হোম আছে, কিন্তু হোমের মেয়েদের দুর্গতির কথা নিশ্চয়ই তুমি জানো বা অনুভব করো, সেই হোম হলে কিন্তু হবে না। না, প্রসঙ্গত একটা কথা মাথায় আসছে যে আমরা পশ্চিমবঙ্গ বলুন বা ভারতবর্ষের বুকে বলুন, এখন সমাজ খানিকটা বদলেছে বলেই সবাই বলে। এবং যারা আগে নিজেদের মনের সত্তা এবং শরীরের সত্তা মেলাতে বা এই কথাটা প্রকাশ করতে অনেকেই ভয় পেতেন, এখন সেটা প্রকাশ করেন এবং এই রূপান্তরিত হওয়া বা রূপান্তরকামী মানুষের সংখ্যাও বাড়ছে। কিন্তু প্রতিষ্ঠিত রূপান্তরকামী মানুষের সংখ্যাটা বোধহয় কম। এই হারিয়ে যাওয়া কেন? একটা কথা বলি, তুমি একটা কথা বললে, কথাটা উস্কে দিল আমাকে, যে রূপান্তরকামী মানুষের সংখ্যা বাড়ছে। রূপান্তরকামী মানুষের সংখ্যা চিরকালই বেশি ছিল, এখন তারা সাহস পাচ্ছে কাম আউট করতে। প্রচুর মানুষ, আমি আমি আমার যা অভিজ্ঞতা, আমার কাছে এত মানুষ এসে স্যারেন্ডার করে, প্রচুর মানুষ। আমার মনে হয় রূপান্তরকামিতাটাই মানুষের ধর্ম। এই যে তুমি ছোট থেকে রূপান্তরিত হতে 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 একটা জায়গায় পৌঁছচ্ছ, আর প্রতি মুহূর্তে তোমার কিন্তু মানসিক রূপান্তর করছো, তুমি লেখাপড়া শিখে। আজকে আমি তোমাকে সে বলছি তুমি একটা শেল্টার করো। আর প্রতিষ্ঠিত মেয়ে মানুষের সংখ্যাও এক সময় খুব কম ছিল। ওই মেয়ে মানুষ কথাটা সচেতন ভাবে বলছি, কেন মেয়ে মানুষ প্রতিষ্ঠা পাবে এটা কিন্তু কেউ চাইতো না। যার জন্য আমরা বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলোতে দেখি যে রোহিণী একদিকে রয়েছে, ভ্রমর একদিকে রয়েছে। ভ্রমর হচ্ছে গৃহবধূ, রোহিণী বাইরের মেয়ে ছেলে। হ্যাঁ, তা সেই জায়গাটা থেকে তাদের মহিলারা কিন্তু তাদের স্বাধীন বুদ্ধিবৃত্তি, তাদের উপার্জন, এই জায়গায় পৌঁছানোর কোনো রাস্তাই ছিল না। তো সব কুলীন প্রথা, অনেক আশাপূর্ণা দেবীর যুদ্ধ তুমি দেখেছো, তারপরে মেয়েদের মধ্যেও তুমি দেখবে যে আশাপূর্ণা, তারপরে মহাশ্বেতা, নবনীতা, লেখিকাদের মধ্যেও যে বিবর্তনটা, সেটা কিন্তু নারী সমাজের একটা বিবর্তন। তারা বলছেন, আশাপূর্ণা পুরো অন্তঃপুরচারিণী একজন মহিলা, কলেজ ইউনিভার্সিটিতে পড়েননি। মহাশ্বেতা একেবারে উল্টো, তিনি ভীষণভাবে আন্দোলন করা এক মহিলা। আর নবনীতা তো ইউনিভার্সিটির প্রফেসর। আমি এই তিনজনকে বলছি, আরো আছেন, কবিতা সিংহ আছেন, অনেক আছেন। তো সেখানে এই যে প্রতিষ্ঠিত রূপান্তরকামীদের দেখা যায় না, তার প্রধান কারণ হচ্ছে এই রূপান্তরকামী শব্দটাতে যে কামটা আছে, সেই কামটাকে, মানে কামটা এখানে যৌনতা, মানে সুনীল গাঙ্গুলির একটা কবিতা আছে না, যে কত সুন্দর কথা আমরা কাজকে বলি কাম। অর্থাৎ নিষ্কাম কাজ তো হয় না, কামনা নিয়েই কাজ হয়। এই জায়গাটায় এই রূপান্তরকামীদের খুব ছোট থেকেই, যেমন হোমের মেয়েদের, তুমি বলো তো হোমের মেয়ে প্রতিষ্ঠা পেয়েছে এরকম কত তুমি দেখতে পেয়েছো? সংখ্যাটা কম নেই। কেন? তাদের হারিয়ে দেওয়া হয়, তার মা নেই, বাবা নেই, অভিভাবকহীন একটা মানুষ। এবং আমি হোমগুলোতে ভিজিট করলে দেখবে, ভিজিট করা বলতে আমি বাইরে থেকে দেখা বলছি না, তুমি যদি অন্তঃসলীলা হয়ে ওর মধ্যে ঢোকো, একজন মেয়ে হয়ে তুমি বুঝবে যে কি নিদারুণ কষ্ট জায়গাগুলো। মানে আমার মনে হয় বিসর্জনের অপর্ণা যদি কোনো মাংসের দোকানে ঢোকে, এই বিসর্জনের অপর্ণার যে ছাগ শিশুটা ছিল, সে যদি কোনো মাংসের দোকানে ঢোকে, তার যে অবস্থাটা হবে। রবি ঠাকুরের বিসর্জনের কথা বলছে, অপর্ণার এই ছাগ শিশুকে বলি দিয়ে, ও বলেছিল যে মা নিয়ে আছে না রাক্ষসী নিয়ে আছে। এই রাক্ষসীরা ট্রান্সজেন্ডারদের খেয়ে নেয় একদম একদম অল্প বয়সে। মানে সে তার, আমি একটা আমার একটা পডকাস্টিং আমি বলেছিলাম যে আমি ফুলের মালা কিনতে গেছি কলকাতায়, তা সকালবেলায় এই রাত্রিবেলায় গেছি, আমাকে বলছে নিয়ে কুঁড়ির মালা, তুমি তো কুঁড়ি দিয়ে মালা করেছো, ভোরবেলায় ফুটবে। আর ও যখন ফুটবে তখন দেখবে ও সুতোর সঙ্গে আর ছুঁচের সঙ্গে আটকে গেছে। আমাদের ট্রান্সজেন্ডাররাও তাই, কুঁড়িতেই তারা মালা হয়ে যায়। তারা যখন ফুল হয়ে ফোটে তাদের আর বেরোনোর রাস্তা থাকে না, কারণ তারা তো মালা সুতোর মধ্যে আটকে যাও। বুঝতে পারছো কি যন্ত্রণা? কোনোভাবে কি মুক্তির পথ নেই? না, একেবারেই নেই। আমার নামে কতগুলো 100টা কেস আছে, মামলা, যে আমি কেন লেখাপড়া শিখেছি। আর তুমি আমার কথা ছেড়ে দাও, আমি তো জলজ্যান্ত এখনো রয়েছি। তুমি সুবর্ণলতার কথা ভাবো, তুমি সত্যবতীর কথা ভাবো। সত্যবতী তার মেয়ে লেখাপড়া শিখবে ফেলেছিল, লুকিয়ে ষড়যন্ত্র করে তার মেয়েকে বিয়ে দিল, সত্যবতী সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে গেল। সুবর্ণলতার তো বিয়ে হয়ে গেল, সুবর্ণলতা অত ভালো লেখক,
কিন্তু তার লেখার কোনো স্বীকৃতি হলো না। তারপরে বকুল তার মেয়ে বিয়ে না করলো, মানে আমি আশাপূর্ণা দেবী চিরঞ্জির কথা বলছি, প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা আর বকুল কথা। লাস্টলি বকুল বিয়ে করলো না বলে বকুল কিন্তু লেখিকা হলো, এবং বকুল দেখালো একটি মেয়ের সেই স্বাধীন সত্তা আছে যে বিবাহকে না করে, মেয়ের জন্য তো তোমার বিয়ে হয়নি তোর, এটার মতন বোধহয় অভিশাপ আর কোনো কথা নেই। মানে একটি মেয়েকে বিবাহিত হতেই হবে। এবং এখনো মেয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে, তার বাবা বলছে সে আমাকে, মেয়েটার একটা বিয়ে দিতে হবে। আর কেন, তো চাকরি করবে, ওর জন্য মানে একটা অভিভাবক দরকার, অর্থাৎ একটা মেয়ের অভিভাবক দরকার, একটা পুরুষের অভিভাবক লাগে না, কারণ পুরুষ নিজেই অভিভাবক। ট্রান্সজেন্ডার, বিশেষত ট্রান্স নারীরা যারা ওমেন আমার মতন, বা এই তুমি যা ইন্টারভিউ নিয়েছিলে অনুর মতন, তারা ভীষণ অসহায়। কারণ তাদের এত অভিভাবক সামাজিক, সেই অভিভাবকরা আমাদেরকে মানে ভাপে সেদ্ধ করে দেয়। মাংস ভাপে সেদ্ধ হলে সেগুলো খাদ্যে পরিণত হয়। এই হচ্ছে সমস্যা, বিশাল সমস্যা। মানে এই সমস্যা থেকে আজকে আমি যুদ্ধ করতে গিয়ে তো শহীদ হয়ে যাচ্ছি ক্রমশ। যুদ্ধটা করেছি বলেই তো শহীদ হচ্ছি না, সুতরাং যে করতে যাবে সে তো শহীদ হবে। তবে লড়াইটা তো এতদিন ধরে চালিয়েছি, এখনো চালাচ্ছি। তুমিও শুনবে আমার নামে অনেক কথা, আর আমি শুনি অনেক কথা, কিন্তু আমি বললাম কাঁঠালটার আমি কোয়াটাকে বুঝি, ভূতিগুলোকে বাদ দিই। যে সময় আপনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সময় আপনি প্রতিষ্ঠিত, আপনি তখন অধ্যাপনার সঙ্গে যুক্ত। কোথাও আপনার পেশা কি আপনার এই জীবনে এগিয়ে আসার পথে অনেক বড় অবলম্বন ছিল? দেখো, প্রতিষ্ঠিত কথাটা কিন্তু খুব বিতর্কিত। মানে প্রতিষ্ঠা পাওয়া বলতে পারো, আপনি ইকোনমিক্যালি আপনি ফ্রি, মানে স্বাধীন ছিলেন। মানে অর্থনৈতিকভাবে আমি এটা স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু অর্থনৈতিকভাবে আমি যে স্বাধীনতাটা পেয়েছিলাম সেটা কি ছিল না, একেবারে হদ্দ একটি গ্রাম, মানে মানিকপাড়া তো ঝাড়গ্রাম থেকেও আরো অনেক দূরে, এবং তখন তো ভাবতে পারবে না তখন যা ছিল মানিকপাড়া যে কলেজে ছিলাম। সুতরাং আমার কিন্তু একটা অনিশ্চয়তা ছিল। আমার যে পেশাটা, প্রথম কথা সকলেই বলেছিল চেঞ্জ করে তোমার চাকরি চলে যাবে। আমি জানতাম না যে আমার লিঙ্গ পরিচয়ের সাথে চাকরির কি সম্পর্ক, আমি জানতাম না। সুতরাং সিদ্ধান্ত অত সহজে আমি নিতে পারিনি, বা আমি নিইনি বলতে গেলে। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম মানুষের মন পরিবর্তন করার জন্য। আমি পত্রিকা শুরু করেছিলাম অবমানব, সে কাগজটি এখনো আছে। তা পত্রিকা লেখার সঙ্গে সঙ্গে, পত্রিকাটার প্রথম সংখ্যা বেরোনোর সঙ্গে সঙ্গেই একজন ডক্টর আমার সঙ্গে যোগাযোগ করেন, ডক্টর অনির্বাণ মজুমদার, এবং তিনি আমাকে ডাকেন। তখন তিনি এমডি করছেন। তিনি আমাকে বলেন যে আমি কিন্তু মানে এই ধরনের মানুষদের সুস্থ করতে চাই। সুস্থ মানে সামাজিকভাবে সুস্থ, যে তাদের একটা লিঙ্গ পরিচয় যাতে তারা আসতে পারে। আমি অবমাননা বার করার পর আজকাল পত্রিকায় সৈয়দ মুস্তাফা সিরাজের ছেলে অমিতাভ সিরাজ আমার একটা ইন্টারভিউ নেয়, এবং সেটা একদম প্রথম পাতায় খুব বড় করে ইন্টারভিউটা বেরোয়। মানে আমি এটা বলছি আজ থেকে বহু বছর আগে, তখন আমি জাস্ট কলেজে ঢুকেছি, আমি 95-তে ঢুকেছি, এটা বোধহয় 96, 97, 98 সালের ঘটনা। তা ওই অত বড় ইন্টারভিউটা বেরোনোর পরের প্রথম সংখ্যা থেকেই আমি এমন কাগজটা করেছিলাম অবমানব, যে প্রথম সংখ্যা বেরোনোর সঙ্গে সঙ্গেই ওই একটা বড় ইন্টারভিউ আজকাল পত্রিকায় বেরো, এবং সেটা ডাক্তারবাবু দেখেন, ডক্টর অনির্বাণ মজুমদার, উনি আমায় ডেকে পাঠান। তখন আমি অনেক এরকম মানুষের সাথে মিশছি এই কারণেই আমার একটা খোঁজ ছিল, আমার একটা সন্ধান ছিল যে এই মানুষগুলো আর আমি কি সমান, যারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, তাদের যে কষ্ট সমস্যা, বা তারা যে কারণে সমাজ থেকে মানে সমাজ থেকে যারা উচ্ছিষ্ট হয়ে রয়েছে, তারা আর আমি কি সমান, তা সেটা বোঝার জন্য আমি তাদের সাথে মিশছিলাম। তারপর আমি ওদেরকে বললাম যে তোমরা যদি মেয়ে হতে চাও তো ওই ডাক্তারবাবুর কাছে যাও। ডক্টরের কাছে তারা গেল, উনি এন্ডোক্রিনোলজিস্ট। তা উনি বললেন না, এরকম দিয়ে আমার হবে না, কেন এরা কেউ ঠিকঠাকভাবে আমি যেভাবে ডিসিপ্লিনে চলতে বলবো সেটা চলবে না। ডিসিপ্লিনটা তো ওরা শেখেইনি না, ওরা তো কোথাও পরাধীন মানুষ। মানে এই স্বাধীনতার যেটা আমরা পেয়েছি তার খোপে খোপে কিন্তু পরাধীনতা আছে, সেরকম একটা খোপে তারা রয়েছে। তখন আমি বললাম ঠিক আছে প্রভু, আপনি আমার ওপর করুন, মানে আপনার নিরীক্ষাটা আমার ওপর করুন। আমিও তো চাই অন্তর থেকে যে নারী হতে। কিন্তু উনি আমাকে ভাবতে বলেছিলেন যে ভাবুন, আপনাকে কিন্তু সমাজ কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না, এমনও হতে পারে আপনি একা, সমাজ একদিকে। সুতরাং জীবনে প্রতিষ্ঠা পেয়েছি, কটা টাকা পেয়েছি বলে আমি ওই ট্যাটু করানোর মতন মেয়ে হয়ে গেছি, তা একেবারেই না। মেয়ে হওয়াটা একটা সাধনা, নারী হওয়াটা, কারণ আমার অন্তরাত্মা এখন উঠেছে তোমার, এই বলা হয় না যে মেন্টাল হেলথ। তোমার মন যদি সুস্থ না থাকে শরীর কোনোদিন সুস্থ থাকবে না। অর্থাৎ মনটাকে আগে সুস্থ করো, তাহলে দেখবে সব রোগ পালিয়ে গেছে।
তা আমার মনই তো অসিষ্ট রয়েছে, মনই তো অশান্ত রয়েছে, মনের আমার তো যেটা আমার যে মানসিক স্বাস্থ্য সেটা বিঘ্নিত। এবং প্রথম কথা, শুধু যে রূপান্তরকামিতার জন্য বা আমি রূপান্তরকামিতা শব্দটা একদম বিরোধী। আমি ট্রান্সজেন্ডার শব্দটা, কিছু কিছু ইংরেজি শব্দ আছে যার কোনো বাংলা হয় না, ট্রান্সজেন্ডার শব্দটাও তাই, যার জেন্ডারটা ট্রান্সফার করে যেতে সেই ট্রান্সজেন্ডার। অনেকে বলে না আমি তো পুরুষ শরীরেই নারী, হ্যাঁ না, সে পুরুষ শরীরে থাকতেই পারবে না। যে ট্রু ট্রান্সজেন্ডার সে চেঞ্জ করতে বাধ্য, কষ্টটা তাদেরই। আর যারা নিজের শরীরকে নিয়ে কোনো অসুবিধা নেই, যে পুরুষ শরীরে শাড়ি পরে নিলাম, তাদের পক্ষে কিন্তু জীবনটা অনেক সহজ। সেটা ট্রু ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে যেটা এই নতুন একটা আইন এনেছেন কেন্দ্রীয় সরকার, যেখানে ট্রু ট্রান্সজেন্ডাররা ডক্টরকে দিয়ে তাদের শরীরের পরীক্ষা করে তারা প্রমাণ করবেন কে ট্রু ট্রান্সজেন্ডার আর কে নয়। তার বিরোধীও এসে গিয়েছে প্রচুর, অনেকেই সেটার বিরোধিতা করছে বলতে সেখানে যারা বিরোধিতা করছে তাদের সংখ্যা অনেকটা বেশি। ট্রু ট্রান্সজেন্ডাররা তো কথা, ট্রু ট্রান্সজেন্ডাররা খুব কম, রেডিয়ামের মতো। খুব বেশিরভাগই হচ্ছে গে বা ওই ট্রান্সভেস্টাটাইট, যারা পুরুষ শরীরে মহিলা পোশাক পরতে ভালোবাসে। আর যারা ট্রু ট্রান্সজেন্ডার, এটা হিজড়েদের মধ্যেও ছিল, ওদের মধ্যে ছিল নির্বাণ, আকুয়া মানে যারা কোনোদিন কাস্ট্রেশন করবে না, আর নির্বাণ যে কাস্ট্রেশন করবে, এই দুটো ছিল, ভাগ ছিল ওদের মধ্যে। তা সে কারণে আমার প্রতিষ্ঠার সাথে আমার মনে হয়েছিল সমাজে আমার কিছু দায়িত্ব আছে, আমি নিজে শহীদ হয়ে আমার মতো মানুষদের একটা মুক্তি দেব। এবং শহীদ হলাম, তারা কত মুক্তি পেয়েছে জানি না, মুক্তি তো পেয়েছেই। না হলে আজকে মনে করো আমি যখন 2003-এ আমি যখন এই সেক্স রিঅ্যাসেসমেন্ট সার্জারির মধ্যে যাই, তারপরে আমাকে আমার তো জানো তুমি এখানকার মেয়ে, আমার ইনক্রিমেন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল, খুব অবস্থা খারাপ করে দেওয়া হয়েছিল। ঝাড়গ্রামের বাড়ি থেকে রোজ তাড়িয়ে দেওয়া হতো, আমি মানে অসহায় অবস্থা, পাশে কেউ নেই। হ্যাঁ, সেই সময় ঝাড়গ্রামের মানুষদের কাছ থেকে কি প্রতিক্রিয়া পেয়েছিলেন? দেখো ঝাড়গ্রামের মানুষের বলতে আমার ওই বিশেদার কথা মনে আছে। বিশেদাকে তুমি চেনো কিনা জানি না, আমাদের সঙ্গে ট্রেনে আসতো। হ্যাঁ, ওরা দুই ভাই। আমাকে একদিনকে ওর বাইকে চড়ে চাপিয়েছিল, করে আমাকে ওই খানিকটা পৌঁছে দিয়েছিল। তা আমাকে পরে বিশেদা বলছে, জানো তোমাকে পৌঁছানোর পর আমাকে ওই বাইকটা পুকুরে নামিয়ে স্নান করাতে হয়েছে। তাহলে আমার এই যে অস্পৃশ্যতাটা আপনার গাড়িতে লেগেছিল, সেটা কি পুকুরের জলে মানে ধুয়ে গেছে? বই কি বলবো বলো। হ্যাঁ, তা ধুয়েছে কিনা আমি জানি না, আমাকে কিন্তু ওটা ধোয়া করিয়েছিল আর কি। কেন এখানে তো করায়, মানুষ নিজে করে না, কেউ করায় আর কি। হ্যাঁ, মানে আমি নিজে কাজ করি না, আমার দিয়ে কেউ করায়। সেটা সেটা বিশেষা বিশেষা মানে ভালোবাসা তো পেয়েছি ঝাড়গ্রামে, মানে এমন এমন তো মানুষ পেয়ে, বিশেষত আমার ছাত্রছাত্রীরা, তারা ভীষণভাবে আমার পাশে ছিল। ওই যে ও আজকে বলছিল শিবশঙ্কর স্যারের কথা, ও তো আমাকে আমার বাড়িওয়ালা আমার সমস্ত আমার মেন সুইচ অফ করে দিয়েছিলেন। ও গিয়ে সে মেন সুইচটা খুলতে গেছে বলে ওকে ধরে, ওকে বলছে চলো তোমাকে পুলিশে চালান করবো। আমাকে পুলিশ গিয়ে বারবার বলেছে যে আপনি বাড়ি ছাড়বেন কিনা বলুন, তখন আর আপনি লিখে দিন, আমি এক্ষুনি বাড়ি ছেড়ে দিচ্ছি। একটি পুলিশ তো, আমি এগুলো জানতাম যে একটি পুলিশ এসে আমাকে বলতে পারে না যে আপনি বাড়ি ছাড়ুন। তারপর আমাকে মানে যাদের জন্য, যাদের মুক্তির জন্য আমি করছি, তারা আমাকে মেরে শিয়ালদা স্টেশনে শুইয়ে দিয়েছিল, যে তুই কেন এসব করতে যাচ্ছিস, আমাদের এরা কেউ লেখাপড়া করে শিখেছে নাকি, লেখাপড়া শিখতেই হয় না। তা সেটা বিদ্যাসাগরকে যদি মারে, হ্যাঁ মানে রামমোহনকে যদি লিথিয়াল নিয়ে ঘুরতে হয়েছে বিদ্যাসাগরকে, তা আমি তো সেখানে কিছুই না, তাই না? তা সেই ব্যাপারগুলো আমি মাথায় রাখি, যে তারাই আমার কাছে অনুপ্রেরণা, রামমোহন, বিদ্যাসাগর, যে যারাই মুক্তির আন্দোলন করতে গেছেন। তখন তো সাহেবদের রাজত্ব ছিল, এখন যাদের রাজত্ব, আমি যে রাজত্বে করেছি যাদের যুদ্ধ, তখন ছিল মো সাহেবের রাজত্ব। সাহেব আর মো সাহেবের মধ্যে তো আবার পার্থক্য আছে। সুতরাং এটা কখনোই এই নয় যে আমি জীবনে প্রতিষ্ঠা পেয়েছি, টাকা পেয়েছি বলে আমি একটা উল্কি করিয়ে নিলাম, বা আমি একটা পার্লারে গিয়ে মানে গা ম্যাসেজ করানোর মধ্যে একটা শৌখিন জায়গায় এলাম, একেবারেই না। তোমার ওই প্রশ্নটা অনেক বড়, আমি উত্তর দিলাম না, অনেক কিছু জানলাম। আর একই সঙ্গে একটু জানতে চাইবো, মানে প্রায় শুনেছি আপনার নিয়ে, বিভিন্ন লেখা পড়েছি বা বিভিন্ন ইন্টারভিউতে অনেক সময় দেখেছি যে মানবী বন্দ্যোপাধ্যায়ের কর্মপরিসর, তার চিন্তা ভাবনা, সেই জায়গাগুলো থেকে সরে এসে অনেক বেশি ব্যক্তি মানবীকে মানুষজন আক্রমণ করেছেন বা কথাবার্তা বলেছেন, সবটা সামলেছেন কিভাবে? রবীন্দ্রনাথকে দিয়ে সামলেছি আমি। প্রথম কথা, আমি বেলুড় মঠে দীক্ষিত, বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংস, এরা তো আমার মানে এদের ভাব আন্দোলনটা আমার মানে সারা জীবনের একটা আশ্রয়। আর সবচেয়ে বড় আশ্রয় রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ আমাকে ধরিয়েছিলেন মা, একদম ছোট্ট থেকে, বাচ্চা বয়স থেকে।
তা সেই রবীন্দ্রনাথের যে নির্ভীকতার কথা, হ্যাঁ, আমি ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না, এইগুলো তো শুনেছি, ছোট ছোট থেকে দেখেছি। সেজন্য এই জায়গা, রবীন্দ্রনাথটা তো আমাকে গুলে খেতে হয়েছিল যখন আমরা মাস্টার ডিগ্রি করছি। তা সুতরাং রবীন্দ্রনাথটা গুলে খাওয়া কথাটা বললাম ঠিকই, কিন্তু রবীন্দ্রনাথকে আত্মস্থ করেছিলাম, গুলে খাইনি। করেছিলাম বলে এখনো রবীন্দ্রনাথই আমাকে বাঁচান। আর তারপরে আমি বললাম না যে মানুষ যখন একলা হয়ে যায় তখন মানুষ নিজের সঙ্গে নিজে কথা বলে, এবং মানুষের একলা হওয়ার খুব দরকার আছে। এই একলা হলে যেটা হয়, বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে। এই বুকের পাঁজর জ্বালানোর জায়গাটা তো রবি ঠাকুরের দীক্ষা থেকেই এসেছে না? যে প্রসঙ্গে কথা হচ্ছে তার মধ্যে যদি বলি সেক্স রিঅ্যাসাইনমেন্ট সার্জারি, তো এই বিষয়ে অনেকেই কিছু বিরূপ মন্তব্য করেন বা অনেকেই এই বিষয়টার বিরোধিতা করেন বা তাদের কাছে এই বিষয়টার গুরুত্বই নেই। তো এই প্রসঙ্গে কি বলবেন? এখন কারা করেনি, কারা আছি, তারা কারা যাদের কাছে গুরুত্ব নেই? তাহলে অনেক বড় বড় ডাক্তারদের সঙ্গে জড়িত, যারা বুঝেছেন, যারা আবিষ্কারটা করেছেন। এটা তো একটা আবিষ্কার করতে লেগেছে, কেন একটা মানুষের শরীরে যে পুরুষাঙ্গ সেটাকে স্ত্রী অঙ্গে রূপ দেওয়া হচ্ছে, যেটা কিন্তু মানে বিজ্ঞান ভিত্তিক, এমন নয় যে বিজ্ঞানের বাইরে। যেমন বলা হচ্ছে যে যেটা ক্লাইটোরিস সেটাই কিন্তু পেনিস হয়ে যায় ফ্লারিশ করে, যদি ওয়াই ক্রোমোজোমটা ভ্রূণের মধ্যে ঢুকে আসে। সুতরাং মানে প্রকৃতি এমনভাবে তৈরি যেখান থেকে ক্লাইটোরিসের সাথে পেনিসের একটা সম্পর্ক আছে। সুতরাং বিরোধিতা কারা করছে দেখতে হবে তাদের ক্লাসটা কি, তাদের কোয়ালিটিটা কি, যারা বিরোধিতা করছে। মনে করো তোমার একটা অসুখ হয়েছে, আমার এই রিসেন্ট আমার এক স্টুডেন্ট, সে আমাকে বলছে, জানেন তো ম্যাম, আমার ব্রেস্টটা বাদ যায়, ব্রেস্ট ক্যান্সার হয়েছে। বাদ যাবে, কি আছে, ব্রেস্ট বাদ গেলেও তো সিলিকন ব্রেস্ট আছে, হয়ে যাবে। কেন আমাকে তোকে রোগ মুক্তি হতে হবে, তারপর তো আসল। এটা তো একটা সময় ডিএসএম এ কিন্তু ট্রান্সজেন্ডার ব্যাপারটাকে রোগ হিসেবেই দেখানো হতো। এখন আর রোগ বলছে, রোগ না হলে আমরা ডাক্তারের কাছে যাচ্ছি কেন, আমরা অপারেশনটা করছি কেন, অস্ত্রোপচারটা করছি কেন? কিছু মানুষ আছে, যেটা আমি বলছিলাম, তোমার ইংরেজি সাহিত্যে তুমি নিশ্চয়ই ক্রাস্টেশন ফিয়ার সিগমুন্ড ফ্রয়েডের পড়েছো। তা সেই ফিয়ারটা কিন্তু থাকে, সেটা বিশেষত পুরুষদের তো বেশিই থাকে ক্রাস্টেশন ফিয়ার। তা এই দর্শন থেকেও একটা মানুষের ভয় থাকে, কেননা পুরুষাঙ্গ এমন একটা জিনিস যেটা থাকলে তোমার সাথে তুমি রাজা, তুমি হচ্ছে প্রতিনিধিত্বমূলক একটা লিঙ্গ, তুমি পুংলিঙ্গ মানে তুমি উত্তম পুরুষ। হ্যাঁ, মানে তোমার যেখানে না থাকলে, লিঙ্গ পূজা তো আমাদের আছেই, হ্যাঁ, যোনি পূজা করি গিয়ে লিঙ্গের সাথে করে। আর ওই আমার কালকে এই অম্বুবাচীতে তোমাকে আমি ইন্টারভিউটা তোমার সাথে চলছে, এই অম্বুবাচীতে মায়ের দরজা বন্ধ, মায়ের দরজা যখন খুলবে সব নাকি লাল হয়ে যাবে। তো এগুলো সিম্বলাইজ, তার মানে মানে যোনি পুজোটার সঙ্গে তখন কিন্তু খুব সন্তর্পণে, খুব আস্তে কথা বলে, এটা নিয়ে আলোচনা করো না। মানে যোনি শব্দটাই ভীষণ ব্রাত্য, অভিধানে আছে অবিধানিক শব্দ, কিন্তু লিঙ্গ শব্দটা কিন্তু ভীষণভাবে, আমরা তো উড়িষ্যাতে দেখি না লিঙ্গরাজের, হ্যাঁ, মন্দির রয়েছে। জনি রানীর মন্দির দেখেছো? জনিরাজের মূর্তি তো আমরা কোথাও দেখি না। এই বিশ্বাসের মধ্যে ঢুকে আছে। অথচ কিন্তু বিজ্ঞান বলছে প্রত্যেকটা মানুষ যখন মায়ের পেটে থাকে তখন বেশ কিছু সপ্তাহ সে যোনি নিয়েই জন্মায়। মানে প্রত্যেকটা, এত পুরুষ দেখছো, প্রত্যেকটা পুরুষ কিন্তু যোনি নিয়ে জন্মেছে, যোনি ছিল তার। তারপর যখন ওয়াই ক্রোমোজোমটা অ্যাড হলো তখন ওই যোনির যে ক্লাইটোরিস সেটা ফ্লারিশ করে পেনিস হলো। বিজ্ঞান তো এটা বলছে। সুতরাং আমরা প্রকৃতির মধ্যে সকলেই নারী। বৈষ্ণবরা বলে একমাত্র পুরুষ কৃষ্ণ, আমরা প্রত্যেকেই নারী। সুতরাং ধর্মের সঙ্গে, দর্শনের সঙ্গে, আধ্যাত্মিকতার সঙ্গে ভীষণভাবে মিল আছে বিজ্ঞানের সঙ্গে। জীবনে নানান ওঠাপড়া এসেছে, কখনো কি মনে হয়েছে এগিয়ে যাওয়াটা খুব কষ্টকর? দেখো, এগিয়ে যাওয়ার কষ্টকর আজকে এসে যদি তুমি আমাকে বলো, ওঠা পড়া ইয়ে বলছো, মানে পিয়ালি বসাক বলে একটি মেয়ে আছে, জানো, হিমালয়ে উঠেছিল, জানো তো পিয়ালি বসাক? তোর সাথে আমি অনেক গল্প করেছি, কথা বলেছি। তা পিয়ালি আমাকে বলেছে যে ও তো অক্সিজেন ছাড়া হিমালয়ে উঠে গেছে, এবং ওকে তো রিসেন্টলি দেখছো যে ও বলছে যে শেরপারা ওকে ধরে মারধর, ওর জিনিস কেড়ে নেওয়া। তো ও বলেছিল আমাকে যে, জানো তো মানবীকে, আমি দেখছি চোখের সামনে একজন লোক আমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। মানে ও ঈশ্বরের কথা বলছে না, কিন্তু ও
কিন্তু ও বলছে একটা কোনো শক্তি। তা সুতরাং আহ, না পড়লে তো ওঠা যায় না, পড়া আছে বলে ওঠা আছে, শুধু ওঠা তো হয় না। মানে ওঠা এবং পড়া এই দুটোর মধ্যে কিন্তু, এই তোমার নাম তো মন্দিরা, হুম, তা দুই হাতে কালের মন্দিরা যে সদাই বাজে, ডাইনে বাঁয়ে দুই হাতে কালের মন্দির আছে। ডাঁর বাঁ যদি করো তাহলে উত্থান এবং পতন দুটোই দরকার। মানে ওই একটা কবিতাতে আছে কথার এই ইয়ে, পদে পদে ছোট ছোট নিষেধের ডোরে ভালো ছেলে করিয়া রাখিও না ধরে, আহ, উম, পতনে উত্থানে মানুষ হইতে দাও তোমার সন্তান, দাও সবে গৃহ ছাড়া লক্ষ্মী ছাড়া করে, পতনে উত্থানে মানুষ হইতে দাও তোমার সন্তান। শুধু উত্থানে কিন্তু মানুষ হবে না, পতনে উত্থানে মানুষ হইতে দাও তোমার সন্তান। তা সুতরাং সেই পতন উত্থানের, তুমি বলছিলে যে দিশা হারিয়ে ফেলেছি কিনা, হ্যাঁ হ্যাঁ, দিশা তো হারিয়ে ফেলবেই, দিশা হারিয়ে ফেলবে। কিন্তু যদি তোমার মধ্যে পজিটিভ ব্যাপারটা থাকে, মানে ইতিবাচকতা থাকে, তখন তুমি দেখবে যে যে আমি সলিলের, আমি রবীন্দ্রনাথের গান বলি, রবীন্দ্রনাথের গান দিয়ে এটা ব্যাখ্যা করা যায়। পথ হারাবো বলে এবার পথে নেমেছি, হ্যাঁ, সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি। তা সেজন্য সোজা পথের ধাঁধায় যারা ধাঁধে, সে সে গানের মানে ওই ওই যে রবি ঠাকুরের গানের মধ্যে আছে, আমার পথে পথে কাপড় পাথর বিছানো। তা সুতরাং পথে পথে পাথর তো বিছানো থাকবেই, তবু তোমাকে চলতে হবে। এখন আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে যে কথাগুলো বলছি, সেটা তো আমি মানে একটা জায়গায় পৌঁছে গিয়ে বলছি। ওই সময় আমি এই কথাগুলো বলতে পারতাম কিনা। আমার খুব মনে আছে, তোমাদের ঝাড়গ্রামে একটা বইয়ের দোকান ছিল, ওটা বইয়ের দোকান হতে আমরা ফোন সারাতে যেতাম দোকানটা। এখন ওটা ওই মানে ব্রিজের তলায় ঢুকে গেছে। মানে আমাদের বলরামডিহিতে ওই যে বিকে যাচ্ছে কিছু ভদ্রমহিলার ব্লাউজের দোকান ছিল, বুঝতে পারছো কোন জায়গাটা? হ্যাঁ, এবার তার আগেই মানে ওখান থেকে বেরিয়ে সেই ডান হাতে একটা দোকান, দোকানটা এখনো আছে। তো ওইখানে একটা আমি বই দেখলাম, সর্বানন্দ মহারাজ বোধহয় ওনার নাম ছিল, তার ওনার একটা বই, হ্যাঁ, সেই বইটা হতাশা থেকে মুক্তি বই। আমি ওদের গিয়ে, ওদের একটা সময় ওটা বুক স্টল ছিল, বলে আপনি নেবেন, একদম ধুলো পড়ে গেছিল বই দুটোতে। তা আমি সেই বই দুটোকে নিলাম, নিয়ে বলে না পয়সা লাগবে না, আপনি নিয়ে আলো, না পয়সা নিই। তখন কত দাম, 75 পয়সা এরকম হতো দামটা। তা দিয়ে আমি নিলাম, কিন্তু ওই বইতে আমি দেখলাম, বইটা পড়তে গিয়ে দেখলাম যে মানুষকে লোক না পোক, মানে লোককে তোমার পোক মনে করতে হয়। পোক মানে এটা কিন্তু এই নয় যে তুই তুচ্ছ করছো। আচ্ছা, যখন তোমাকে বারবার বেদনা দেবে, বারবার, একটু আগে ওকে বললাম যে আসবে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে, বা এই কথাও বললাম যে আঘাত সে যে পরস্তব সেই তো পুরস্কার। তা এই এই জায়গাগুলো যদি থাকে, তাহলে ওঠা এবং পড়াটাতে আমরা বলি পড়লে লাগে, তাহলে লাগাটা, আঘাতটা যদি তুমি মনে করো যে আঘাত সে যে পরস্তব সেই তো পুরস্কার, তাহলে পড়লে আর তোমার লাগলেও তোমার মনে হবে বাহ, এটা তো খুব সুন্দর জিনিস। সেটা ওঠা পড়া তো থাকবেই, দিশা হারানোও থাকবে, কিন্তু তারপর মেলাবেন তিনি, মেলাবেন তোমার দিশাকে সামনে এসে তিনি ঠিক দাঁড়াবেন। যদি তোমার ভেতর থেকে তুমি সৎ থাকো, যদি তোমার চিন্তা, তোমার নিজের সাথে নিজের বাস করাটা যদি খুব সততার সঙ্গে হয়, তাহলে তিনি আসবেন, তিনি তোমার হাতটা ধরবেন এসে। কিন্তু সত্যিই কি সমাজের সব স্তরের মানুষের হাত কেউ ধরেন? কারণ অনেক সময় তো দেখেছি যে সমাজের স্রোতে বা সমাজের নানান চাপে কিছু মানুষ যারা রয়েছেন বা যারা নিজেদের মানে মনের সত্তাকে নিয়ে শরীরের সত্তার সঙ্গে মেলাতে চাইছেন বা নিজের মতন করে বাঁচতে চাইছেন, অনেক সময় তাদেরকে আত্মহননের পথও বেছে নিতে হয় বা সমাজ তাদেরকে কোথাও একটা ঘেন্নার চোখে দেখে। তাদের জন্য কি বলবেন? আমি তো ওই তোমায় বললামই যে তুমি যেটা আত্মহননের কথা বলছো, তুমি রবি ঠাকুরের জায়গাগুলো দেখো তো। মধুর মরণে পূর্ণ করিয়া সপিয়া যাব প্রাণ চরণে, মধুর মরণে পূর্ণ করিয়া সপিয়া যাব প্রাণ, উত্তীয় বলছে, মৃত্যুকে বেছে নিচ্ছে। সেটাও তো সুইসাইড কাইন্ডস অফ, না? মানে অভিজিৎ যখন মুক্তধারা খুলছে, মানে তুমি কিন্তু ভেসে যাবে জলের সাথে, হ্যাঁ ভেসে যাব, কিন্তু আমি মুক্তধারা তো খুলব। সুতরাং আত্মহনন কোথাও হয়তো অন্যদের জন্য পথ খোলে,
উচিত নয়, আত্মহননের জায়গায় যাওয়ার দরকার নেই, কিন্তু অভিজিতের কিছু করার ছিল না। রবীন্দ্রনাথের মুক্তধারার অভিজিৎ বাধ্য, কারণ ওই যে বাঁধটা যে ভাঙবে তাকে কিন্তু ভেসে যেতে হবে। বা আমরা যদি ঘরে বাইরের অমূল্য, কার কথা বলবো, অমলের কথা বলো, ডাকঘরে, সেও তো মারা গেছে, রাজার চিঠি পেয়েছে। সুতরাং রবীন্দ্রনাথের বারবারই মৃত্যু চেতনা এসেছে। আমি বলছি যে নিশ্চয়ই সবাই আমার মতন কথা, তুমি যেটা বলছো যে এই জায়গায় পৌঁছতে পারো, এর জন্যই তো আগে দরকার শিক্ষা, এডুকেশন মানে আমি বলছি না তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, কারণ একটা সময় যাদবপুর ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং পড়তে গেলেও তোমাকে সাহিত্য পড়তে হতো। সাহিত্য পড়ার একটা ভীষণ সাহিত্য তত্ত্ব যে তোমার সঙ্গে থাকবে, সেটা পড়ার তুমিও সাহিত্যের মানুষ, আমিও সাহিত্যের মানুষ। সাহিত্য কিন্তু আলাদা করে পড়তে হবে। সাহিত্য পড়লে সেই মানুষগুলো যারা নিজেকে বদলাতে চান বা যে নিজের সত্তার সঙ্গে মেলাতে পারছেন না, তার জন্য খুবই কঠিন পথ, খুব কঠিন পথ। তোর আপন লোকে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। তোর আপন লোকে ছাড়বে তোরে, নিজের লোকটাই ভাগিয়ে দেবে। এটা রবি ঠাকুরেরই তো কথা, তোর আপন লোকে ছাড়বে। রবি ঠাকুর এই কথাগুলো তো বলেছেন না, যে গান হয়েছে সেটা, আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায় কোন খেপাসে। এই প্রসঙ্গে একটি ছবির কথা মনে পড়ছে, নগর কীর্তন। সেখানে আপনি মানবী হিসেবেই ছিলেন সেই ছবিতে, এবং আপনার সঙ্গে যখন কথা হচ্ছিল তখন আপনি বলছিলেন যে সেই ছবির আতুর ঘর কোথাও ঝাড়গ্রামে লুকিয়ে রয়েছে। কোথাও না, একদম ঝাড়গ্রামেই রয়েছে। হ্যাঁ। তো এই প্রসঙ্গে একটু বলুন কিভাবে। হ্যাঁ, আমি মানবী হিসাবে ওই ছবিতে আছি, কিন্তু আমি মানবী হিসেবে থাকার কথা ছিল না। কারণ ওই ছবিটার যখন শুরু করেছেন কৌশিক ভাবনা চিন্তা, তখন কৌশিক প্রথমে কৌশিকের একটা টেলিফিল্ম ছিল, সেই টেলিফিল্মটা একটু উষ্ণতার জন্য। এবার কৌশিক তখন এখানে ঝাড়গ্রাম রাজবাড়িতে খুব আসতো শুটিং করতে সিনেমার, এবং ও জানতো, যেহেতু ও যাদবপুরের আমারই বিভাগের স্টুডেন্ট, সেজন্য ও জানতো আমি ঝাড়গ্রামে চাকরি করি এবং আমি একটা নিভৃত সাধনা চালাচ্ছি। এগুলো তো যারা অনেক বড় মানুষ তারা তো খবরগুলো রাখেন, এবং অনেক পরে ঋতুপর্ণ জানবে না, সেটা পরে আসছে ঋতুপর্ণের জায়গাটা। তা আমার সাথে কৌশিক ফোনে যোগাযোগ রাখতো, বিভিন্ন রকম ভাবে জিজ্ঞেস করতো, আমি কেন, তুমি কি ছবি করবে এই বিষয়টা নিয়ে। কারণ আমাকে নিয়ে, আমি যখন ঝাড়গ্রামের এই অত্যাচার নিয়ে একটা টেলিফিল্ম হয়েছিল, আকাশ আটে দেখানো হয়েছিল 2005 সালে, তার ডিরেক্টরের সাথে এক রবীন দাস, এখনো আমার যোগাযোগ আছে। সেই ছবিটার নাম ছিল পাগলি তোমার সঙ্গে। তুমি এগুলো তো বোধহয় জানো না, এটা একটা টেলিফিল্ম হয়েছিল, এবং সেখানে আমি নিজে অভিনয় করি, আমার জীবন নিয়েই করেছিল ওরা। তখন খুব চলছে আর কি, মানে হই হই চলছে ঝাড়গ্রামে এই আমার বিষয়টা নিয়ে, যা হয় আর কি, যেরকম একটা মানুষ হঠাৎ করে বদলে গেছে, পাগল হয়ে গেছে হয়তো অনেকে ভাবছে, তা পাগলামি তুই আয়রে দুয়ার বেরি, ঝড়ের মতন বিজয় কেতন নেড়ে। মানে পাগলামিটাও যে কত সুন্দর একটা ঈশ্বর প্রাপ্তির জায়গা, সেটা তো আমি বুঝবো, সেটা বাইরের লোক বুঝবেন না। তা সেটা যখন হচ্ছে আর কি, তখন কৌশিক কিন্তু আমার সাথে নিভিতে যোগাযোগ রাখে। নিভিতে বলতে এই কারণেই বলছি যে ফোন করছে ও আমাকে, এটা কি হবে মানবী, ওটা কি হবে মানবী। তারপর আমাকে এই করতে করতে ও বলে হ্যাঁ আমি এটা ছবি করবো। আমি এটা বলছি ওই সময় যখন তুমি অবমানব বার করছি, সেই সময় থেকেও আমি বললাম না, 20 বছর বাদে যখন আমি প্রিন্সিপাল হলাম, এবং আমি যখন প্রিন্সিপাল থেকে চলে আসবো অন্য কলেজে চলে যাবো, আমাকে বলছো তুমি আমার ছবির জন্য অন্তত কৃষ্ণনগরে থাকো। এবং কৌশিকের এমন একটা কপাল, কৌশিক যে ছবিটাই করতে গেছে, সবগুলো নয়, যেমন শূন্য এ বুকে বলে একটা ছবি করেছিল, তখন একজন লেখক আবুল বাসার, তিনি বললেন আমার থেকে টুকেছে বলে একদম কোর্ট কাছারি। এক্ষেত্রেও ঠিক তাই, আরেকজন লেখক এসে বললেন যে আমার থেকে চুরি করেছে এই নগর কীর্তন, তোমায় বলে তুমি জানো বোধ হয় বিষয়। তখন আমি বললাম যে তাকে আমি বললাম, কেন চরিত্রটার নাম যে উপন্যাসটিতে ছিল হলদে গোলাপ, পরি, পরিও যেখানে ওখানে আছে, এখানেও পরি আছে নগর কীর্তন। আসলে স্বপ্নময় চক্রবর্তী যখন ওটা নাড়া বাঁধলেন আমার বাড়িতে এসে বাঁধলেন, আর কৌশিক তো কবেই দুটো চরিত্রই ওই জন্য এক হয়ে গেল। আমি তারপর নামলাম, আসলে আমি বললাম যে ব্যাপারটা এই, সেই কারণে আমার যখন তুমি আমাকে ফোন করলে এই ঝাড়গ্রাম শহর, ঝাড়গ্রাম থেকে তুমি যে আমার ইন্টারভিউ নেবে, তখন আমার মনে পড়লো যে নগর কীর্তনের জন্মই কিন্তু এই ঝাড়গ্রামের মাটিতে। এবং যে এবার আমাকে তো তখন দেখেছিল, তখন তো আমি পরাজিত সৈনিক যখন আমার সাথে কথা বলছিল। তারপর যখন ছবিটা হলো তখন আমি একজন সার্থক নাগরিক, আমার তখন জীবনী বেরিয়ে গেছে, ছবিতে দেখিয়েছে যে একদম আন্তর্জাতিক একটা আমার জীবনী বেরিয়েছে, সেটা হচ্ছে এ গিফট অফ গডেস লক্ষ্মী, সেটা বার করেছে পেঙ্গুইন। তো তখন তো আমার রমরম, মানে আমি তখন
এবং তুমি তো দেখেছো বোধহয় রাজীব সারদেশ বোধহয় ইন্ডিয়া টুডেতে বলছে আমার কথা, যে পৃথিবীর মধ্যেই প্রথম ঘটনা ঘটিয়েছেন মানবিক, পৃথিবীর মধ্যে, ভারত আবার বলেছেন ভারতের মধ্যে শুধু নয়, গোটা পৃথিবীর মধ্যে একটা ইতিহাস তৈরি করছে। তা ভগবান আমাকে দিয়ে ইতিহাস তৈরি করাবেন যদি তার থাকেন, তা আমাকে দিয়ে করিয়েছেন। আমি করেছি কখনোই বলতে পারি না, ঈশ্বর করিয়েছেন, ভগবান করিয়েছেন আমাকে ইতিহাস সৃষ্টি। এবার এই মুক্তির দরজা খুলেছি বলেই অনেকে রেগে রয়েছে আমার ওপরে। সেই রাগ তো তুমি দেখেছো, মানে নিবেদিতা লোকের বাড়ি বাড়ি যাচ্ছে, তোমার মেয়েকে চোখের বালিতে ঋতুপর্ণ দেখিয়েছিলেন যে নিবেদিতাকে অপমান করা হচ্ছে, বেরো এখান থেকে, মেয়েরা পড়লে বিধবা হয় জানো। মানে এই জায়গাগুলো তো ছিল সেই সময়, আমি মেয়েদের দিয়েই আমাদেরটা বলছি। আর মানে অনেক পরে ঋতুপর্ণ যখন, কৌশিক যখন গেলেন, ঋতুপর্ণের ছবি আরেকটি প্রেমের গল্প, সেটাও ওই ট্রান্সজেন্ডার বা ওই মানে ওই অন্য যৌনতার, ট্রান্সজেন্ডার না হলেও অন্য যৌনতার মানুষ নিয়ে একটা ছবি। তখন তখন আমি যখন স্বীকৃতি পেলাম, মানে 2011-য় আমাকে ওই মানে আমার কলেজে আমাকে পুরুষ করে রাখা হয়েছিল। 2003 থেকে 2011 পর্যন্ত আমি কলেজে পুরুষ ছিলাম, বাইরে তখন আমার সেক্স অ্যাসেসমেন্ট সার্জারির কাছে মহিলা, আমার আধার কার্ড, ভোটার কার্ড যা ছিল, মানে নাগরিক পরিচয় আমি মহিলা, কর্মক্ষেত্রের পরিচয় আমি পুরুষ। এটা কেন? এটাই তো রাজনীতি আমার দেশে, এগুলোকে ঝুলিয়ে রাখুন। কেন মেয়ে হয়েছিস, পুরুষ এত বড় অন্যায় করেছিস কেন? আপনি তো তখন বায়োলজিক্যালি আপনার একটা চেঞ্জেস চলছে, বা আপনি চেঞ্জ কি, আমি তখন চেঞ্জড, আমি তখন বায়োলজি চলছে না, আমি তখন মহিলা। হয়ে গেছেন। কোর্টের চিঠিও দেওয়া হয়েছে, কোর্টও সেটা মেনে নিয়েছে, কিন্তু আমার চাকরি ক্ষেত্র মানুষ, কর্মক্ষেত্র আমাকে পুরুষ হিসেবে স্বীকৃতি দেয়। প্রতিবাদ করেন? কি প্রতিবাদ করে কি করবো? সুইসাইড করতে হতো। প্রতিবাদ বলতে সুইসাইডের কথা বলছো কি? না মানে আপনাকে দেবে legal না, documents সরকার যদি না দেয় আমি কি প্রতিবাদ করতে পারি? মানে আমি প্রতিবাদ কি করতে পারি বলে একজন, আমি তো সামান্য একটা মানুষ, আমি প্রতিবাদ করতে পারি, সে প্রতিবাদ কর্ণপাত কে করবে? তুমি যদি সুইসাইড করো তা তো চলেই গেলে, তাহলে আর কি সে তো প্রতিবাদ? সবটাই প্রতিবাদগুলো খুব মানে বুঝে করা উচিত আমার মনে হয়। যেন তেন প্রকারের প্রতিবাদ করে দিলে তো লাভ নেই। তখন প্রতিবাদ করলে আজকে আর তোমার সঙ্গে বাদানুবাদ হতো না, মানে মানে বন্ধ হয়ে যে কথাটা কি দিতে পারতাম। অবশ্যই আমি বারবার বলেছি, এবং তখন যিনি শিক্ষামন্ত্রী ছিলেন সুদর্শন বাবু, তিনি বলেছেন কেন একটা মেয়ের নাম কি সোমনাথ হয় না? আর হয়, যদি সে নাথবতী অনাথবত হয়। তা আমার একজন খুব সিনিয়র দিদি ছিলেন আর কি, সে দিদি বলেছেন ওনাকে বলিস তো, মানে ওনার মেয়ের নাম সোমনাথ রাখতে। সে মন্ত্রী এখন নেই, মারাই গেছেন, মানে তখন শিক্ষামন্ত্রী ছিলেন। মানে প্রচুর ঝড়, ভাবতে পারবে না। মানে আমার পাশে কেউ বসতো না, আমার সাথে কেউ খাবার শেয়ার করতো না। আমি বাথরুমে গেলে আমি কোন বাথরুমে যাব সেটা নিয়ে বিরাট সংশয় ছিল। আমি বহুদিন বাথরুম করতে পারিনি, কারণ আমি ছেলেদের বাথরুমেও যেতে পারবো না, মেয়েদের বাথরুমেও যেতে পারবো। মানে আমার শুধু একটা মানুষের সেক্স অ্যাসেসমেন্ট সার্জারির পর সমাজেরও যে সেক্স অ্যাসেসমেন্ট সার্জারি হয়ে যায়, সেটা আমি কলেজে থাকতে দেখেছিলাম। কলেজটা কিন্তু একটা কমন বাথরুম ছিল, যেই আমার হলো সঙ্গে সঙ্গে মেয়েদের বাথরুম ছেলেদের বাথরুম আলাদা করে দেওয়া হলো আমাকে কষ্ট দেওয়ার জন্য। এবার তুমি বলবে কেন আপনাকে কষ্ট দেবে, কেন কষ্ট দেবে? কষ্ট দেওয়াটাতে স্যাডিজম তো তোমার ইংরেজি সাহিত্যে আছে, স্যাডিস্ট কথাটা আছে তো, তা সেটা কেন এসছে বলো? মানুষের মধ্যে তো দুঃখ দেওয়ার একটা প্রবণতা থাকে। তরুণ প্রজন্ম যারা এই দ্বিধাদ্বন্দ্বে ভোগেন সবসময়, যে অন্তরে এক সত্তা, শরীরে সে হয়তো অন্য মানুষ, তো সেই দুটো সত্তা যারা মেলাতে চান, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আগে লেখাপড়া শেখো। মানে এমন হতেই পারে কাউকে দেখে এটা একটা সংক্রামক ব্যাধি হয়তো আমি নিয়ে নিলাম, বাহ আমি একটা মেয়ে হয়ে যাই, মানে সেটার জন্য তো অনেকটা বড় একটা সাইকোলজি টেস্টের মধ্যে দিয়ে যেতে হয়। মানে আমাকে তো অনেক বছর এই সাইকোলজিক্যাল টেস্টে থাকতে হয়েছে। এখনো কিন্তু চট করে সেক্স অ্যাসেসমেন্ট সার্জারি হয় না যতক্ষণ না সাইকোলজিস্টরা তাদের গ্রিন সিগন্যাল দিচ্ছেন। সে কারণেই তো এই কেন্দ্রীয় সরকারের যে বিলটা এসছে, সেখানে তো সেটাই দেখা হবে যে সে সত্যি ট্রান্সফর্মের যোগ্য কিনা। আর ট্রান্সফর্মের যোগ্য না হয় কেউ করে আমার বলে মনে হয় না। মানে যে ট্রান্সফরমেশন যে চাইবে সে কিন্তু অবশ্যই ট্রান্সফরমেশনের যোগ্য বলেই সে ট্রান্সফরমেশনটা চাইবে। মানে তাকে বিষয়টা অন্তর থেকে চাইতে হবে, শুধুমাত্র অন্তর থেকে না। সে তো কষ্টে ভোগে যে আমার শরীরটা একটা অ্যাক্সিডেন্ট, সে তো জানি আমি মহিলা, মানে এবার সে ভাবে তার শরীরটা অ্যাক্সিডেন্ট। মনটাকে তো, আর মনের তো সার্জারি হয় না, শরীরের সার্জারি হয়, তাই না? হয়তো একটা সময় বিজ্ঞান এমন আসবে যে তুমি হয়তো ছেলে হতে চাও, আমি হয়তো মেয়ে হতে চাই, আমি হয়তো পুরুষের ছেলে আর তুমি হয়তো পুরুষের মেয়ে, তোমার মস্তিষ্কটা আমার মস্তিষ্কে দিলে, আমার মস্তিষ্কটা তুমি
তুমি আমার দেহটা পেলে, আমি আমার পুরুষ দেহটা, আমি তোমার মহিলা দেহ, এরকম একদিন আসতে পারে আমার মনে হয়েছে আর কি। আসলে তো মস্তিষ্ক, আমাদের চিন্তা ভাবনা, আমাদের মন বলি, আসলে তো মস্তিষ্কের চিন্তা। হ্যাঁ, একদিন হয়তো সেটাও আসবে, মানে কল্পবিজ্ঞানের গল্প যেগুলো থাকে সেই রকম বলছি আর কি। যে কথা বলছিলাম যে অনেক সময় হয় যে তারা হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলে, হয়তো তাড়াহুড়োর মধ্যে আরো কিছু বছর সময় না নিয়ে খুব তাড়াহুড়োর মধ্যে কিছু একটা করে ফেলে, এবং সেক্ষেত্রে এই তারাটা কারা? বেশ কিছু সংখ্যক মানুষ, মানে এখন তো দেখে সোশ্যাল মিডিয়া না না, এই তারা কি ইয়াং জেনারেশন, ইয়াং জেনারেশনের কথাই বলছি, জেনারেশনের জেন জি যেটাকে বলা হচ্ছে। তো সেখানে এই প্রবণতা দেখা যায়, মানে আগে হলে মানুষ যতটা ভাবতো বা যতটা সময় নিত, এখন সেটা নেয় না। সেটা কি কোথাও তাদের না, জীবনে তোমার প্রভাব কি মনে ফেলে? হয় এই যে যে সিদ্ধান্ত নিচ্ছে আমি চেঞ্জ করব, সে নিশ্চয়ই পরিবার, তার পরিবার পাশে তার নেই, তার পাশে আছে কে? কেউ একজন আছে। এবার কে কে আছে সেটাই হচ্ছে বড় প্রশ্ন। একটা মানুষ ইচ্ছে করলেই সে চলে গেলাম, গিয়ে ফুচকা খেয়ে এলাম আর চেক চেঞ্জ করে এলাম, এরকম অত সোজা নয় তো ব্যাপারটা। এখন একটা সোজা হয়েছে যে অনেক, মানে অনেক ভার দিক এসছে, অনেক সুবিধা এসেছে, এবং অনেক ডক্টররা করছেন। আমাদের সময় তো ডাক্তারই পাওয়া যেত না, বা এখন সরকারি হসপিটালেও হচ্ছে আর কি, মানে পিজিতে আমি জানি হচ্ছিল। এরপরে কি হবে অবশ্যই, মানে যদি এই নতুন বিলটা আসে তখন তো সরকারিভাবে দিল্লি ফিল্লিতেও সব জায়গাতে হবে, সারা ভারতবর্ষেই হবে। সুতরাং আমি চাইলাম আর গিয়ে চেঞ্জ করে ফেললাম, সে যেতে পারে হসপিটাল অব্দি, সে যাবে, ডক্টর অব্দি যাবে। ডক্টর যদি সত্যিকারের, তিনি ডক্টর তো অবশ্যই হন, ডক্টরের তো একটা ফিলসফি থাকে, ডক্টরটা একটা মানুষ, ডক্টর ঠিক তাকে প্রোটেক্ট করবে যে না তুমি ইয়ে করো, তুমি একটা একটা জায়গায় দাঁড়াও, তুমি একটা চাকরি বাকরি করো। অনেক টাকা, মানে এমনি প্রাইভেটলি করতে গেলে প্রচুর টাকার খরচ, কয়েক লাখ টাকার খরচ, সেই টাকাটা সে পাবে কোত্থেকে? এবার একটা আধা বাচ্চা হয়েছে, ওই তো হ্যাঁ মানবী প্রিন্সিপাল হয়েছে, তাহলে এও বোধহয় মানবী বোধহয় চেঞ্জ করেই প্রিন্সিপাল হয়েছে, এরকম যদি মাথায় থাকে তাহলে মনে হবে হ্যাঁ ওকেও চেঞ্জ করে দিলেও প্রিন্সিপাল হয়ে যাবে। আর যখন হবে না তখন সব রাগটা মানবীর ওপর। আমি যাকে চাকরি পেয়েছি তারপর তো আমার চেঞ্জের জন্য চাকরি নয়। না। এবার যে কথাটা বললেন যে কে বা কার দ্বারা প্রভাবিত হচ্ছে, সেটা একটা বড় ফ্যাক্টর। এই বিষয়টার উপর যদি একটু আলোকপাত করেন। প্রথম কথা হচ্ছে, তুই বলছি ইয়াং জেনারেশন, মানুষের যৌনতাটা তো ইয়াং সময়ে থাকে। এবার যৌন যে মানে মানে হাংরিনেস, সেটা তো ইয়াং বেশ বয়সে থাকাটা স্বাভাবিক। এবার আমাদের মতন দেশে খুব ছোট বয়সে পেডোফিলিক, যেটাকে বলে পেডোফিলিক, তো তুমি জানো, সেই মানুষরা খুব আছেন। আমি রিসেন্টলি দেখছিলাম কোথায় একটা মুরগাঁও ফুরগাঁও এরকম একটা কোনো জায়গাতে এরকম একটা ধরা পড়ে একটা জায়গা, আমার এই মুহূর্তে মাথাতে আসছে না, ইন্ডিয়াতেই এক ভদ্রলোক একটা ভীষণ অরফ্যানদের মিশন চালান, সেটা বিদেশিরা আসে। পরে দেখা গেল ওরা ছিল একটা পেডোফিলিক সেন্টার, গরিবের বাচ্চাদের নিয়ে যাওয়া হয়, পুরুষ বাচ্চাদের, তারা ওই পেডোফিলিক, বিদেশ থেকে আসেন পেডোফিলিক মানুষরা, শিশুগামী যাদের, তারা ইউজ করে তাদের। মা দুর্গার ওপরটা দেখলে হবে, খড়বিচুলিটাও তো আছে ভিতরে, সেই খড়বিচুলি, এবং সেটা খুব বড় মাত্রার, মানে বিশাল পয়সা করি। এই যে সেবা কেন্দ্র, সেটা যে কতটা সেবা আর কতটা যে শুশ্রূষা, কতটা যে শুইয়ে দেবে তোমাকে, তো সে তো প্রমাণ হলো তো। তারপর সে ভদ্রলোক অ্যারেস্ট হয়েছেন, বয়স্ক ভদ্রলোক, অনেক পরে গিয়ে ধরা পড়লেন যে তার এই পেডোফিলিক নিয়ে কিন্তু ইয়ের অনেক লেখা আছে, স্বপ্নময় চক্রবর্তী, আমি ওনার লেখাতে পেয়েছি এগুলো। সুতরাং আমাদের সমাজের সচেতন মানুষ, বা আমাদের, মানে পেডোফিলিকটা খুব যন্ত্রণাদায়ক একটা ব্যাপার। এখন আমরা যখন মনে করো গ্রিক সাহিত্য পড়ি, সেখানে যখন আমরা ফোডমির কথা আসে, যখন সেটাতে একটা অন্য দর্শন থেকে দেখা যাচ্ছে, আর এটা আবার আরেকটা অন্য কুৎসিত বিভৎসতা, মানে এই দুটোকে তো আমরা মেলাতে পারি না। এখন পেডোফিলিক বলে একটা জায়গাকে আমরা আড়াল করে দিতে পারি, কিন্তু এই যে গ্রামীণ সমাজ, আমাদের তথাকথিত আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার ইকোনমিক্যাল, সেখানে এই পেডোফিলিকটা যে কি বিভৎস হতে পারে ভাবা যাবে। ইকোনমিক্যাল ইনফ্রাস্ট্রাকচারটা একটা কাজে ব্যাপার লাগে না। আজকে আমাদের সঙ্গে আরো একজনকে পেয়েছি, সে অনুপ্রভা, তাকে সবাই আলিয়া বলেই চেনে। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ঝাড়গ্রাম এবং পশ্চিমবঙ্গ থেকে একমাত্র ট্রান্সজেন্ডার হিসেবে সে পরীক্ষা দিয়েছিল। আজকে এই পর্বে
আমার এক পাশে রয়েছে আলিয়া এবং আরেক পাশে রয়েছেন মানবী ম্যাডাম। মনে হলো কোথাও তাদের দুজনের মধ্যে একটা কথা হওয়া দরকার, কারণ এর আগে আমাদের শহর ঝাড়গ্রামের পর্দা থেকে আলিয়ার যে সাক্ষাৎকার আমরা নিয়েছিলাম সেখানে সে জানিয়েছিল মানবী ম্যাডামকেই সে নিজের আদর্শ বলে মনে করে, বা তাকে সামনে রেখেই সে তার নিজের জীবনের পথে এগিয়ে যাওয়ার কথাবার্তা ভেবেছে। আলিয়া, মানবী ম্যাডামকে সামনে থেকে পেয়েছো, কি বলতে চাও ম্যাডাম? বলার মতো কিছু নেই, খুব খুশি হয়েছে আমি। আগের পডকাস্টের পরে ম্যামের সঙ্গে যে একই স্ক্রিনের মধ্যে থাকবো আমি ভাবতে পারিনি, আর এতটাই জলদি। আর বিশেষ করে এটা প্রাইড মান্থ যেটা জানি আমি, তো সেই মাসে ম্যাডামকে পেয়েছে, এটা আমার কাছে সব থেকে বড় পাওয়া। আর কিছু বলার নেই তাছাড়া আমি। একইভাবে ম্যাডামের কাছে জানতে চাইবো, ও আপনারই স্নেহধন্যা, একটু বলুন আলিয়ার উদ্দেশ্যে কি মানে বলবেন। ও আলেয়া না আলিয়া সেটা আগে আগে আমাকে পরিষ্কার করো। আলিয়া। আলিয়া। আলিয়া হুম। তো আর- বিশ্ববিদ্যালয়, আলিয়া বিশ্ববিদ্যালয় একটা বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, আর যদি আলেয়া হয় তাহলে বুঝবো আলেয়ার আলো আর কি। মানে আলেয়া যেন আলেয়া না হয়ে যায়। এবং কালিয়াও বানিয়ে দিতে পারে ওকে, আমি জানি না। এখন ও তো আমাকে বলেছিল যে আমি এই আপনি নামটা অনুই বলুন না আমাকে, হ্যাঁ আপনি আমাকে অনুই বলুন না। হ্যাঁ, আমি তোকে তো অনু অনু তার অনু পরমাণু পেল কতই আলোর সঙ্গ, তার অন্ত নাই গো নাই, তার অন্ত নাই গো যে আনন্দে ভরায় আমার প্রাণ, ও তার অন্ত নাই গো নাই। রবীন্দ্রনাথ অনুকে নিয়ে যা করেছেন সেজন্য আমি তোকে অনু বলে ডাকি। মানে একটা অনুই তো হচ্ছে গড পার্টিকেলস, তুই সেই গড পার্টিকেলস হয়ে ওঠে, এটা আমি চাই। আর তুই অনেক ছোট আমার, মানে অনেক ছোট, হ্যাঁ তুই কিন্তু বয়সের কথা বলছি। কারণ অনেক দুঃখ জমা আছে মানে এই অনুদেরকে, পরমাণুকে অনুকে নিয়ে আমি যেটা অনুমান করি সেটাকে নিয়ে কিছু বিধ্বংসী ব্যাপার লোক করতে চায়। এবং অনুর সাথে অফ ক্যামেরা কথা হচ্ছিল, ওকে অনেকেই বলে ওরে বাবা মানবীর পাশে খবরদার যাস না ওর ধারে কাছে। এই যে আমার ধারে কাছে আসলে ওর ওদের কিছু হয়। এখন আমি বলি যে সূর্যের তো ধারে কাছে যাওয়ার দরকার নেই, আমি নিজেকে সূর্যই বলছি, আমি নিজে জ্বলছি। প্রত্যেকটা গ্রহ তো, আমি তো কখনো বলছি না যে আমি কৃষ্ণ গহ্বর, আমি তো কোনো মৃত মৃত নক্ষত্র নই, আমি এক জীবিত নক্ষত্র। তো সুতরাং এমন একটা দূরত্ব বজায় নিশ্চয়ই রাখা উচিত যেখান থেকে ওর সালোর সংশ্লিষ্ট ঠিক থাকে। কিন্তু যে অর্থে ওকে মানে আমার থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, আমি বলছি না তুই আমার কাছে আয়, কেননা অনেক দূরে গিয়েও তুই আমাকে পাবি। আমিও ঠাকুমাকে বলেছি আপনাকে অনেকদিন বাঁচতে হবে ওর জন্য। কেন বলেছি সেটা আমার জীবনের অভিজ্ঞতা। সুতরাং কেন আমি এর আগে ইন্টারভিউটা যখন দেখেছিলাম, এই ইন্টারভিউটা দেখে আমি ইন্টারভিউটা দিয়েছিলাম আমার ফেসবুকের প্রোফাইলে, তখন ইরা আমাকে জানালো সে ইরা নয়, সে মন্দিরা। যাকে থাকেই তো আমার মানুষের তো দুটো নাম থাকেই, হ্যাঁ। তা তখন ওর সাথে আমার ইরার সাথে, ইরা আমার যেতে ছিল এই প্রোফাইলে, ওকে তারপরে আমি তো যেহেতু আমারটা সবার জন্য করা আছে, পাবলিক করা আছে, তারপরে ইরাকে আমি ফ্রেন্ডে নিই আর কি। এবং আমার মাথায় বারবারই আসতে থাকে যে যদি অবশ্যই অনুও তো আমাকে অনুপ্রাণিত করেছে যখন বলেছে যে আমি মানবী হতে চাই, এবং অনু এবং এর আগে যে সেভেন্থ হয়েছিল হায়ার সেকেন্ডারিতে সেও বলেছিল। কিন্তু এই বলার পরেই তাদের উপর এমন কিছু চাপ আসে, তখন তারা ছেড়ে, মানে আমার মনে হয় তখন তারা মনে করে সত্যিই তো মানবীর সঙ্গে যোগাযোগ না রাখাটা উচিত। সেই জন্য আমি বললাম যে আমার সঙ্গে যোগাযোগ রাখিস, যেমন করে প্রাচীরের, আমি অন্য জায়গায় বলেছি যে প্রাচীরের ছিদ্রে এক নাম গোত্রহীন ফুটিয়াছে চোখ। সূর্য সবার জন্য আলো দেয়, হ্যাঁ, এবং আলো দেয় বললে ভুল হবে। ওই যে ফুলটা, ওই যে গাছটা, সে আলোকে শোষণ করতে জানে। সেখানে সূর্যের কতটা ভূমিকা আমি জানি না, ওই গাছটারই ভূমিকা, ওই ফুলটারই ভূমিকা, যে সূর্যরশ্মিকে নিজের শরীরে আহ্বান করতে জানে, আত্মস্থ করতে জানে। সেটা ওকে হতে হবে, মানে ওর মতন মানুষকে হতে হবে, যাতে করে ও ভবিষ্যতে আর একটা সূর্য হয়ে উঠতে পারে। এই যে মানুষের কোথাও একটা চাওয়া, বা নিশ্চয়ই কিছু সংখ্যক মানুষের চাওয়া, বা আপনারাও বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স করেছেন, তারা মানবী বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে অনুকে বা অনুদের মতন মানুষকে সরিয়ে রাখতে চান। এটা কি ব্যক্তি মানবীর থেকে সরিয়ে রাখা, নাকি মানবী বন্দ্যোপাধ্যায়ের আদর্শের থেকে সরিয়ে রাখা? সেটা তারাই বলতে পারবে। আদর্শ শব্দটা তারা যদি জানতো তাহলে তারা এই সমস্ত হতো। এটা অন্য একটা, আমি বারবারই বলেছি, আমাদের মতন মানুষের মাংসের খুব দাম। মানে তুমি মাংস হয়ে যাও ঠিক আছে, তোমাকে মাংস বানিয়ে দেবো, কিন্তু তুমি মানুষ হতে গেলে ভাই তোমাকে তো আমরা মানুষ বলে মানবো না। কেননা আমি এখনো পর্যন্ত সমাজে কোথাও দেখলাম না যে একজন মানুষ, একজন আমাদের মতন মানুষ, ট্রান্সজেন্ডার মানুষ, সে কোথাও ফিট করলো, মানে
সো কল্ড মেইন স্ট্রিম সোসাইটিতে। তুমি দেখেছো বলো, তোমার অভিজ্ঞতায় কোথাও দেখেছো যে সোসাইটিতে ফিট করলো? মানে একজন বাস কন্ডাক্টরকেও দেখি না, একটা আমি তো ছেড়েই দিলাম, এত সরকারি চাকরি এত কিছু, কোথাও কোনো মানুষ তার লিঙ্গ পরিবর্তনের পর সে চাকরি বাকরি করছে মাথা তুলে দেখা যায়? ভারতবর্ষেই দেখেছো কি তুমি? মানে আমি তো দেখিনি, আমি দু একজনকে জানি যারা আমারই মানে আমার পরে তারা এসেছেন। তারা একজন একজন কলেজে পড়াচ্ছেন পার্মানেন্টলি, একজন স্যাক্ট কলেজে, আর দুজন হাই স্কুলের টিচার। মোট আমরা আপাতত 5 জন, মানে আমাকে ধরলে যারা আমরা পশ্চিমবঙ্গে এই জায়গাটায় এসেছি। এবং আমরা যখন নিজেদের মধ্যে কথা বলি তারা বলে যে অসম্ভব যন্ত্রণা তাদের ওই চাকরিটুকু টিকিয়ে রাখার জন্য। তারা কিন্তু শেয়ার করেছে আমার কাছে, করে। এবং আমিও একটু ভয় পাই যে মানে ট্রান্সজেন্ডাররা বিভ্রান্ত, এমন করে দেবে, এমন বিচ্ছিন্নতাবাদ করে দেবে কি যে ট্রান্সজেন্ডারের মাংস ট্রান্সজেন্ডার খাবে, ট্রান্সজেন্ডারের মানে পুর ব্যাংক কি করে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে, বাইরের আলো তো সে পায় না। সুতরাং আমার মধ্যেই আমার মানুষই আমাকে শুইয়ে দিয়ে তাকে বলা হবে তুই ওকে শোয়ালে তুই ওপরে উঠতে পারবি। অর্থাৎ আমাদের এই চিন্তাধারা, আমাদের মস্তিষ্ককে খুব পরিষ্কার রাখতে হবে। যেহেতু আমরা বিরল প্রজাতি, আমরা আমাদের মধ্যেই মারামারি করে হারিয়ে গেলে কিন্তু অস্তিত্ব থাকবে না। একটা সময় পরে অনেককেই দেখা যায় যে এই সমাজের যে কালো দিক বা অন্ধকার দিকটা রয়েছে সেই দিকে তাদেরকে হাতছানি দেওয়া বা একটা প্রলোভন কাজ করে এবং অনেকেই সেই অন্ধকার স্রোতে হারিয়ে যান। এই প্রবণতা আটকানোর কি কোনো উপায় নেই? তুমি যে কথাগুলো বললে প্রত্যেকটা কথার আমি বিরোধিতা করছি। প্রথমে বললে হাতছানি, তারপর বললে প্রলোভন। ওই ব্যক্তিটাকে বলছো যে ওই ব্যক্তিটাকে, হ্যাঁ, যে ওই ব্যক্তিটা প্রলোভন বা হাতছানি দেখে অন্ধকারে হারাচ্ছে। একেবারে উল্টো। যে ছাগলটাকে গলায় দড়ি দিয়ে নিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে মাংস, রবিবার দিন মাংস কাটবে বলে, ও বারবার পিছন ফিরে বলছে যাবো না, এই দৃশ্য তো দেখেছো। ও কিন্তু যেতে চাইছে না। তার মানে প্রলোভন নয়, হাতছানি নয়, গলায় দড়ি দিয়ে গামছা দিয়ে টেনে নিয়ে যাওয়া। এইটা হচ্ছে একটা বিরাট জায়গা, কিচ্ছু করার নেই। এই যে তোমাকে হোমের মেয়েদের কথা বলছিলাম, তুমি আমরা হয়তো একটা প্রিভিলেজ পাওয়া মেয়ে, হ্যাঁ, যারা সেই প্রিভিলেজটা পায় না তাদের সংখ্যাটা তো, তাদের কথা নিয়ে সিনেমা হয় হয়তো রংচঙে, সেসব মহিলাদের আমরা দেখতে পাই, বলো তো, মানে তাদের কষ্ট কথা আমরা ভাবতে পারি। সুতরাং হাতছানি প্রলোভন না, তোমার ঘাত ধাক্কা দিয়ে তোমাকে ওখানে ফেলে দেওয়া, তোমার গলায় দড়ি দিয়ে টেনে নিয়ে যাওয়া হবে। একজন মানুষ হিসেবে তাহলে তার বেঁচে থাকা, তার ইচ্ছে, তার স্বাধীন সত্তা, সেগুলোর কি তাহলে কোনো দাম থাকবে না? তোমার মনে হয় এখানেই তো পরাধীনতা। একটি মেয়েকে দিয়েই ভালো, আমি ট্রান্স মহিলাদের কথা বাদ দিয়ে দিলাম, তার স্বাধীন সত্তা, সে কাকে বিয়ে করবে না করবে। কিছুদিন পর আমার মা যখন আমার বাবার সঙ্গে বিয়ে হয়েছিল, সবসময় মানে তাকে হয়তো বলেছিল এই তোর নতুন বরে ও তোরা উলু দে, রাঙা বর এলো যে টোপর মাথায় দিয়ে ছাদনা তলাতে, এই সুশ্রী গানগুলো শুনে মারা হয়তো ছাদনা তলায় এগিয়ে গেছিলেন। তারপর সারা জীবনটা কাটিয়েছেন যে কি কুক্ষণে ছাদনা তলায় গেছিলাম। তারপরে একটি মেয়ের স্বাধীন ইচ্ছা, তাকেও তো প্রভাবিত করা হয়েছে। তারপর তো সে নিজে যখন সংসার করেছে এসে বুঝেছে যে কি ভুল করেছিলাম। কি ঘুম তোরে ধরেছিল হতভাগিনী, সে যে পাশে এসে বসেছিল তবু জাগিনি। তা এই ভুলটা তো মেয়েদের ক্ষেত্রে হয়, মানে যাকে তাকে, তার তো মগজ ধোলাই, সত্যজিতের একটা সিনেমা ছিল না যে মগজ ধোলাই করা হচ্ছে, তারপরে এমন মগজ ধোলাই করলো যে দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান। তা সেটা তো শেষ পর্যায়ে, সেটা কি তার আগে তো অন্যরকম মগজ ধোলাই হচ্ছে। মগজ ধোলাই হয়ে গেলে তারপরে মগজ ধোলাই হলে ওকে টেনে নিয়ে যেতে হবে না, ও নিজেই চলে যাবে, এরকম ব্যাপার থাকে। খুব টাফ এই যে ট্রান্সজেন্ডার নিয়ে, যে বললো প্রাইড মান্থ, কিন্তু প্রাইড মান্থটা খুবই ভালো একটা কনসেপ্ট পাশ্চাত্যের জন্য, আমাদের জন্য নয়। পাশ্চাত্যে তো ট্রান্সজেন্ডার তো পার্লামেন্টেও গেছে, মানে তার সেখানে ট্রান্সজেন্ডার হয়ে জন্মটা সত্যিই গর্বের। কিন্তু আমাদের ট্রান্সজেন্ডার হয়ে জন্মাটা জানি না গর্বের কিনা, সেটা তো ভবিষ্যৎ বলবে। আমি তো আমার আপন গর্বে গরবিনী হাম, কৃষ্ণের রাধার মতো আমি বলতেই পারি কৃষ্ণ গর্বে গরবিনী হাম। তা সুতরাং সেটা তো আমার গর্ব। কিন্তু সত্যিই কি সেই গর্ব, সেই গর্বটা আজকে আমি যে জায়গায় পৌঁছেছি, যে বয়সে পৌঁছেছি, যে অভিজ্ঞতায় পৌঁছেছি, হাজারো বিপদ আপদ
মানবীকে শেষ করে দাও, মানবী নামে 100টা কেস করো। ওই তুই শুনছিলি, ও বলছিল যে তোমার নামে একটা বাচ্চা চুরি কেস আছে। আমি বললাম, হ্যাঁ, বাচ্চাটার বয়স 17 বছর 7 মাস। তাকে আমি চুরি করেছি, সে মাইনরিটি বাচ্চা, মুসলিমের বাচ্চা, তার বয়স 17 বছর 7 মাস। তাকে আমি তুলে কিডন্যাপ করে চলে নিয়ে এসেছি, এবং সে আজকে 10 বছর প্রায় হতে চললো এই কেস চলছে। মানে কেসটার কোনো শেষ নেই। মানে ওখানে যার কাছে আমি তাকে বেঁচেছিলাম তাকে নাকি পুলিশ খুঁজে পাচ্ছে। এবার তুই ভাবো, আমি প্রিন্সিপাল হওয়ার পর এই পুরস্কার এলো সমাজের একটা শ্রেণী থেকে। এর পেছনে কারা আছে না আছে সেসব সবই আমি জানি। যেখান থেকে আমাকে এই অপবাদ দেওয়া হলো, এবং অপবাদ শুধু না, আমার নামে বেরিয়ে গেছিল, কি বলে তোমার, অ্যারেস্ট ওয়ারেন্ট। আমি তো জানি না কেস হয়েছে, কেসটা তো পুরোটাই সাজানো। যখন অ্যারেস্ট ওয়ারেন্ট হলো, আমাকে পুলিশ এসে বললো আপনি বেল চান। তাই বেল পেলাম, বেল তো শ্রীফল, তা সুতরাং সেটা পেয়েছি, এখন চলছে। কিন্তু কেস কিন্তু এখনো ওঠেনি। মানে ওঠেনি বলতে খুঁজেই তো পাওয়া যাচ্ছে না যে যে যাকে আমি হচ্ছে মেন, আমি যাকে চুরি করে আনলাম, এনে মনে করো আমি অনুকে চুরি করে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে অনুকে একটা কোথাও বিক্রি করলাম একটা হিজড়ের কাছে। তার পেশা হচ্ছে হিজড়ে পেশা। সেই হিজড়ে পেশার লোকটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কিছুদিন আগে, ওই একটু আগে বলছিল এখানে কি একটা মারা গেছেন, একজন ট্রান্সজেন্ডার বলছিলিস। কিছুদিন আগে ওই আরেকজন এরকম মারা গিয়েছিল, খুন হয়েছিল। মানে ওই সম্প্রদায়, কেন একটাই পরিচয় হয় ট্রান্সজেন্ডার বলতেই, লোকে বলে ও উনি, তার মানে ওই, এছাড়া কিন্তু আর কোনো পরিচয় নেই। ট্রান্সজেন্ডার মানে মানবী হলে ও ঠিক আছে প্রিন্সিপাল, আমি হচ্ছি ব্যতিক্রম। মানে আমি কিন্তু স্বাভাবিক নিয়ম নই, আমি স্বাভাবিক নিয়ম হলাম না, কিন্তু আমি যে একটা প্রথা ভাঙলাম তাও নয়। ব্যতিক্রম মানে ক্রমের ব্যতীত, ওর এটা একটা জাস্ট অ্যাক্সিডেন্টলিও মানবী। কিন্তু এটা যেদিন স্বাভাবিক নিয়ম হবে সেদিনকে আমি জানলাম যে হ্যাঁ, এটা হওয়া উচিত ছিল। এবার ও বারবারই, সত্যি কথা, এই মন্দিরার মতন শিক্ষিত মেয়েরা বারবারই তো প্রশ্ন তুলবে, কেন হয় না, কেন হয় না, কেন হয় না, কেন হয় না। মন্দিরারা যদি আর অনেক বেশি করে পেছন দিকে ফিরে যায়, যে যেখানে আমি ওই বারবার বলছিলাম আশাপূর্ণার উপন্যাসগুলোতে, যেখানে মেয়েরা কিছুতেই দাঁড়াতে পারছে না, তাদেরকে মেরে দেওয়া হচ্ছে, খুন করা হচ্ছে, বিক্রি করে দেওয়া হচ্ছে, তাদেরকে রাস্তায় দাঁড়াতে বাধ্য করা হচ্ছে। কত মেয়ে এখনো তো রাস্তায় দাঁড়ায় বলো, এত এত স্বাধীনতা, এত উন্নতি, এত প্রগতির পরে দাঁড়ায় তো। এবং তাতে কি বলে অন্য মেয়েরা, ওরা আছে বলে আমরা বেঁচে গেলাম। তা তোর মনে হয় যে ওরা আছে বলে এরা বেঁচে যায়? তাহলে এতগুলো ধর্ষণ হলো কি করে, মার্ডার হচ্ছে কি করে, সরকারি জায়গায় ধর্ষণ হচ্ছে, মার্ডার হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, কি করে হচ্ছিল সেগুলো? সেজন্য ভাবতে হবে। মানে ভাবার কিছু নয়, সবাই সবকিছু বোঝে। তা আমাদের মতন মহিলাদের ক্ষেত্রেও সেই জন্য আমাকে ওইরকম একটা কেস দেওয়া হলো যে তুই লেখাপড়া শিখবি, তুই বড় হবি, তুই প্রিন্সিপাল হবি, এতগুলো পুরস্কার পাবি। অন্ধ্রপ্রদেশ থেকে আমাকে একটা কি দিয়েছে, বিদ্যারত্ন। পশ্চিমবঙ্গ থেকে পেলাম না, অন্ধ্রপ্রদেশ থেকে আমাকে অনেক পুরস্কার, আমার 2টো বাড়ি পুরস্কারে ভর্তি। আমি পুরস্কারের জন্য ভাবি না, কারণ ওই পুরস্কারটা পুরস্কার না। পুরস্কার সেটা হবে যতদিন আমি দেখবো যে আমার মতো মানুষরা মাথা তুলে দাঁড়িয়েছে, সেটাই আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার। ম্যাম বলছিলেন যে ঘুমুরটা একটা রহস্য আছে, ওটার কথা লুকিয়ে আছে। রহস্য আছে কিছু জানি না, ঘুমের তলা আমার মায়ের হার আছে, যাইতে শোনার। আচ্ছা। এইটা আমাকে একটা পডকাস্টে গিয়েছিলাম, অন্য চন্দ্রিমা, তো ও আমাকে এটা প্রেজেন্ট করে। আজকে এটা আমি ঝাড়গ্রামে পড়ে এসেছি। আমার ছাত্র অজিত মাহাতো ভীষণ ভালো ঝুমুর গাইতো, এই যে গলা দিয়েও গাইতো, ঝুমুর তো নাকি পায়ে পড়ে, তা আমাকে দিল গলায় পড়তে। আমি ওই আজকে ঝাড়গ্রামে এসেছি অজিত মাহাতোর কথা মাথায় রেখে, আমার ছাত্র যে ঝুমুর গাইতো, যে নেই আর আমাদের মধ্যে, তার স্মৃতিতেই ও যে করেছে প্রশ্নটা খুব ভালো লাগলো, যে আমি বলতে পারলাম আমার কথাটা, তার জন্যই আমার এই ঝুমুরটা পড়ে আসা আজকে। ট্রান্সজেন্ডার মহিলা যারা রয়েছেন তাদেরকে, যারা মেল টু ফিমেল ট্রান্সজেন্ডার, হ্যাঁ, যারা মেল থেকে ফিমেল হয়েছেন, তাদেরকে কোথাও মানে জীবনের দীর্ঘ যাত্রায় কোথাও তাদের অনেক সময় খুঁজে পাওয়া যায় না। তাহলে এই যে তারা হারিয়ে যাচ্ছে, খুঁজে পাওয়া যায়, সিগন্যালে খুঁজে পাবে। এই যে আমরা আসছিলাম, এই যে মানিকপাড়া কলেজের ওখানে একটা ইয়ে করা হয়েছে, টোল, ওখানে দেখবে মুখের মধ্যে কত মেখে টেকে দাঁড়িয়ে ওরা ভিক্ষা চাইছে, খুঁজে তো পাওয়া যায়। এই পথেই কেন? সেটাই তো কথা, এই পথে কেন? মানে তুমি বলছো যে তোমাদের মেন স্ট্রিম সোসাইটিতে খুঁজে পাও, মেইনস্ট্রিম সোসাইটিতে সিগন্যালে খুঁজে পাও, ভিক্ষাতে খুঁজতে পাও, বাচ্চা হলে খুঁজতে পাও। এই খুঁজতে না পাওয়ার একটা খুব দীর্ঘ কারণ আছে। কেন একটু আগেই আমাদের সঙ্গে অফ ক্যামেরায় যেটা বলছিল আমাদের অনু, যে অনু কোথাও
অনু, যে অনুর বাবা নেই, যে অনু ভীষণ অসহায়, যে অনুর ঠাকুমা ভীষণ উদ্বিগ্ন অনুকে নিয়ে, সেই অনু কলকাতায় চলে গেল। আমি যখন তোমার ইন্টারভিউটা দেখছিলাম, বা ওরও আনন্দবাজারের রিপোর্টার যিনি আমার সাথে যোগাযোগ করেছেন, যখন শুনছিলাম, আর যে মানুষটা এত অসহায় অনু, এবং আমার খুব ভালো লেগেছিল তোমার সঙ্গে অনুর ইন্টারভিউটা দেখে। আমার মনে হয়েছিল ওর মধ্যে যে একটা সুন্দর মানুষ আছে, সেই মানুষটা কলকাতায় চলে গেল। বাবজান হো, আমি কলকাতায় আর যাবো না, সকলে সব কিছু জানে, আমি কিছু জানি না। কলকাতা এমন, কলকাতা যে একটা গোলকে ধাঁধা। ঝাড়গ্রামের মানুষ, গ্রামের একটি মেয়ে, আমার মতন মহিলা, ট্রান্স মহিলা, সে কলকাতায় চলে যাচ্ছে, এবং ও তোমার সামনেই বললো, কি বললো না, একদিনেই ও সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের থাকে, ও সার্টিফিকেট পেয়ে। একদিনে কখনো সাইকোলজি টেস্ট হয় একটা মানুষের, মানে বিশেষ ট্রান্স মানুষদের, যে তার হরমোন ট্রিটমেন্ট হয়, হরমোন ট্রিটমেন্টের জন্য বহুদিন লাগে। তার মানে কোথাও একটা ব্যাপার আছে কি, যে তোমাকে চটজলদি পাইয়ে দেওয়া। তোমাকে চটজলদি, মানে কারণ কালকে তোমার রক্ষাকালী স্বপ্ন দেখে যে কালকে পুজো করবে, কুকুর তোমাকে আগুন টাগুন জেলে ঠাকুর তৈরি করে দিয়ে দিল। তা সেই তৈরি হওয়ার পর সে কোথায় যাবে? এক রাত্রির পুজো, তারপরের দিনই বিসর্জন জলে। তো দেখবে কি করে যদি জলের বিসর্জন হয়ে যায়? মায়ের পুজো দিয়ে এক রাত্রিরে হয়, খুব বিপদ সংকুল। আমি আবারও বলছি, সেন্ট্রাল গভর্নমেন্ট যে আইন নিয়ে আসছে, এই আইনগুলো আসার অত্যন্ত দরকার, এবং সরকারের হাতে রাশটা থাকা দরকার। অসরকার, যেটা তিলোত্তমা মজুমদার তার লেখায় চাঁদের গায়ে চাঁদে একটা অসরকার বলে কথা লিখেছিলেন। অসরকারের, এটা অনেক আগের কথা বলছি, তিলোত্তমা মজুমদারের তুই পড়ে দেখবে চাঁদের গায়ে চাঁদ, অসাধারণ একটা উপন্যাস। এই ট্রান্স মানুষের কথা তুমি একটু আগে আমায় বলেছিলে, LGBT কত কিছু বলেছিলে, এখন তো এ থেকে XYZ সবই ওর মধ্যে ঢুকে গিয়েছে। বাইরে কে আছে আমি আর জানি না, মানে মেইন স্ট্রিম তাহলে কারা? তা ওখানে ওই অসরকার বলে একটা তিলোত্তমা মজুমদার লিখেছিলেন। আমি তিলোত্তমাদির কাছে দেখা করেছিলাম, তারপরে কি তসলিমা নাসরিনের সাথেও আমার খুব যোগাযোগ করি আমি তার সঙ্গে, যেহেতু এরাও কিন্তু, রবীন্দ্রনাথ যেমন আমাকে একটা প্রেরণা দিয়েছেন, এই লেখিকারাও কিন্তু আমাকে, আজকের যারা জীবিত লেখিকা যারা এখনো বেঁচে আছে, তারাও কিন্তু আমাকে অনেক উৎসাহিত করেছেন, আমাকে বলেছেন। এবং তসলিমা তো একদম আমার হয়ে এত কথা বলেছেন আমার সামনেই, মানে আমার সঙ্গে কেউ একজন গেছে, সে তাকে বলছেন যে সে হয়তো আমার নামে বলছে, মানে এত সুন্দরভাবে, এত মানে বলিষ্ঠ উত্তর দিয়েছেন, আমি তখন বুঝেছি যে তিনি কতটা ভাবে আমার পাশে আছেন। তারা মানে মত বিনিময়ে, বা আমার এই যে ট্রানজিশন, আমার যে পরিবর্তনে, এই মানুষগুলোর তো লেখা পড়েছি, এই মানুষগুলোর তো সান্নিধ্য পেয়েছি, এবং আরো অনেকের পেয়েছি, যারা খুব নিভৃতে এসে আমাকে বলে গেছে, উচ্চকিত ভাবে না। তারা কিন্তু আমাকে খুব নিভৃতে, মানে সিরিয়াস কথা তো খুব সিরিয়াস ভাবে বলতে হয়, সেইটা কিন্তু হয়েছে। জীবনে এতটা পথ পেরিয়ে এসছেন, এখন কি মনে হয় জীবনে কোনো ইচ্ছে বা স্বপ্ন সেটা অপূর্ণ থেকে গেল? আমার জীবনে স্বপ্ন বলে কিছু নেই। একটা দুঃখ ছিল, যে স্বপ্নদীপ বলে ছেলেটাকে মেরে ফেললো ট্রান্সজেন্ডার বলে বদনাম দিয়ে যাদবপুর ইউনিভার্সিটিতে। এবং রিসেন্ট আমার সঙ্গে আরেকজন ট্রান্সজেন্ডার কথা বলছিল অনেক দূর থেকে, মানে শান্তিনিকেতনের ওদিকের এক গ্রাম থেকে। সে বলে, আমি স্বপ্নময়ের ভয় আমি যাদবপুরে ভর্তি হই। সে কলকাতায় ভর্তি হয়েছিল, কারণ ভয়টা শুধু যাদবপুরে নয়, সব জায়গাতেই ভয় আর কি। হ্যাঁ, তার সাথে শিখে আমার কোনো স্বপ্ন নেই, কেন আমি বাস্তবে এতটা বাস্তবায়িত, আমার বাস্তবগুলোই লোকের কাছে স্বপ্ন হয়ে ওঠে। এটা আমার বেশ মজা লাগে, একটা ভীষণ রোম্যান্টিসিজম ব্যাপারটা, যে বাস্তবকে স্বপ্ন করে তোল। স্বপ্ন দেখে কি লাভ বলো তো? যদি বাস্তবটাই স্বপ্নই হয়, তাহলে তো সেটাই বেশি সুন্দর হবে না? এবারে প্রশ্নটা একটু অন্যরকম। আপনার জীবনের নানান ঘটনা নিয়ে যদি কখনো কেউ কোনো চলচ্চিত্র তৈরি করেন, শেষ দৃশ্যে আপনি কি দেখতে চাইবেন? শেষ দিকে এসে আমি সেটাই দেখবো, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো, এটা দেখবো। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, আমরা শুনেছি ওই মা বই, মা বই, মা বই, কোন নূতনেরই ডাক, এই যে কথা, এটাই তো শেষে দেখতে চাই। টিম শহর ঝাড়গ্রামের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই। আর আমি তোমার মাধ্যমে, তোমার এই শহর ঝাড়গ্রাম এই চ্যানেলের মাধ্যমে
ঝাড়গ্রামবাসীর কাছে আমার কৃতজ্ঞতা জানাই। ঝাড়গ্রামবাসীরা আমাকে ভালোবাসেন, প্রচুর মানুষ আমাকে ভালোবাসেন। আমি ওকে বলেছি যে আমি তো আজকে খুব কয়েক ঘন্টার জন্য ঝাড়গ্রামে আসবো কলকাতা থেকে, তা আমার খুব মনে হয় যে ঝাড়গ্রামে এসে কিছুদিন থেকে যাই। তা আজকে সেটা কখনোই সম্ভব নয়, মানে এত কাজ, মানে এই পরপর অনেক কাজ আছে। সে কারণে আমি আজকে কারোর সাথেই দেখা করতে পারবো না বলে আমি ওকে বলেছিলাম যে তুমি বলো না, আমি যাবো। কেন আমার প্রচুর ছাত্রছাত্রী এখানে আছে, যাদের সঙ্গে দেখা করলে আমার মনে হবে তীর্থ দর্শন। সেটা হলো না, মনটা খারাপই থাকলো। আবার আসবো ঝাড়গ্রামে। সকলে আমায় ভালোবাসবেন, আর আমার আপনাদের জন্য রয়েছে অপুরন্ত কৃতজ্ঞতা। আমাদের প্রত্যেকের অন্তরে যে প্রতিবাদী মানবী সত্তা রয়েছে তা জাগ্রত থাকুক নিরন্তর, এই প্রার্থনা নিয়ে এবং দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে অরণ্য শহরে আড্ডার আজকের পর্বটি শেষ করছি। ফিরে আসবো পরবর্তী পর্বে আবারও নতুন কোনো মানুষের গল্প নিয়ে। অরণ্য শহরে আড্ডা দেখতে শুধুমাত্র চোখ রাখুন শহর ঝাড়গ্রাম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সকলকে ধন্যবাদ।